আমি যখন ক্লাস 8-এ উঠি তখন আমার কাছে একটা ফোন ছিল। তো আমার বেশিরভাগ পড়াশোনা হয় আমার নানুর বাড়িতে। কারণ মানে কি এরকম যে আপনি জন্মের পর থেকে বাবাকে দেশের বাইরে দেখেছেন? হ্যাঁ, ওকে। ওইখানে সবার সাথে যোগাযোগ রাখতাম এতটুকুই, কারণ নানুর বাড়িতে ছিলাম। তো উনি বেশি একটা কিছু বুঝতো না, তো সেই জন্য আমার কাছে ফোনটা দেওয়া হয়েছে সবার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো একদিন স্কুল থেকে আসছি 4টার সময়, এসে দেখি একটা অপরিচিত ফোন আসছে। অনেকবার ফোন আসছে, তো নাম্বারটা অপরিচিত দেখে আমি আরেকবার মিস কল দিই। ওকে। দেওয়ার পর ওইখান থেকে ব্যাক করার পর আমি সালাম দিই, যেটা বলার দরকার ভালো টালো কথা জিজ্ঞেস করি। তারপর আমি ওনার নাম জানতে চাইছি, তো উনি ওনার নাম রবিউল বলছে। আমি বললাম যে আপনি কেন ফোন দিচ্ছেন, কোত্থেকে নাম্বার পাইছেন? তো উনি বলল যে দেখেন, হয়তো আল্লাহ আপনার সাথে আমার কথা বলিয়ে দিবে, সেজন্য আমি হয়তো আপনার সাথে কথা বলতে পারছি। তো তখন আমি বলছি ঠিক আছে স্যার, ফোন টোন দিবেন না। তো বলে যে আপনার সাথে কথা বলতে কি সমস্যা? আমি বলছি যে হ্যাঁ, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তারপরে দিন রেখে দিছে, রেখে দেওয়ার পর 2-1 দিন পর পরই ফোন আসে। তো ফোন আসার পর ভালো মন্দ জিজ্ঞেস করার পর এতটুকুই, ভালো টালো কি করেন, কি করতেছি, কি খাইছেন, এতটুকুই। ওই সময়টাতে কি লোকটার নাম জিজ্ঞেস করা, কোথায় থাকে, কি করে? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করছি। ওনার নাম বলছে রবিউল, নামটা ঠিক বলছে। উনি একটা এজেন্সিতে কাজ করতো, ওনার বাড়ি হচ্ছে ডোমবাড়িয়া গ্রামের নাম। তো যাই হোক, ওইখানে কাজ করে। তো একদিন আমাকে বললো যে আপনাকে একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। তো আমি বলছি ঠিক আছে বলেন। বলে যে যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বলবেন, আর যদি না হয় না বলে দিবেন, কিন্তু রাগ করবেন না। আমি বলছি ঠিক আছে, আমি রাগ করবো না, আপনি বলেন। তো উনি আমাকে বললো যে দেখেন, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, আমি আপনার সাথে আপনার ফ্রেন্ড হতে চাই। তো আমি আপনার সাথে ফ্রেন্ড হব, আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো বলে যে কতদিন লাগবে? আমি বলছি 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। বলে যে না, এত লং টাইম তো নিতে পারবো না, আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম। আমি বলছি না। তো উনি আমাকে খুব জোরাজোরি করতেছে। জোরাজোরি করার পর আমি বলছি ঠিক আছে, আমি 1 সপ্তাহ পর, তবে 1 সপ্তাহের মধ্যে আপনি আমাকে আর ফোন কল কোনো কিছু দিতে পারবেন না। তো রেখে দিছে। রেখে দেওয়ার পর 1 সপ্তাহ পর ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, আমি আপনার বন্ধু হতে পারি, তবে 1 শর্তে। তো বললো যে কি শর্ত? আমি বলছি জাস্ট বন্ধুই, বন্ধুর বাইরে আমি আর কোনো কিছু করতে পারবো না। বলছি ঠিক আছে, করতে হবে না। তো তখন আমি ক্লাস 8-এ উঠি, জানুয়ারি মাসের কথা। তো এভাবেই ওনার সাথে কথা বলি, কথাবার্তা চলতেছে। তো কথাবার্তা চলার মাধ্যমে উনি আমাকে দেখা করার কথা বলছে এর মধ্যে অনেকবার। তো দেখা করার কথা বলছে, আমি আসলে দেখা করতে চাই না ওনাকে। তো 1 বছরের মাথায় উনি আমাকে প্রপোজ করেন। প্রপোজ কিভাবে করলো? ফোনের মাধ্যমে? হ্যাঁ, ফোনের মাধ্যমে। 1 বছর কোনো দেখা হয়নি। এর মাধ্যমে কি আপনাদের এর আগে মানে ফেসবুক বা অনলাইনে কোথাও? না, তখন তো আমি ফেসবুক এমনিতে নরমাল একটা ফোন ইউজ করতাম, এছাড়া কোনো কিছু ছিল না। আপনাকে দেখিনি? না, দেখি আপনাকে প্রপোজ করে ফেলেছে। হ্যাঁ, প্রপোজ করে ফেলছে। 1 বছর কথা বলার পর প্রপোজ করে ফেলছে। তো আমি বলছি ঠিক আছে, আপনি আমাকে। বয়সটা জানা ছিল? লাইক আপনি তখন ক্লাস 8-এ পড়েন, ওর বয়স কত ছিল? ওনার বয়স তখন 24 বছর ছিল। তো আপনি তখন খুব বেশি হলে 13 থেকে 14 বছর বয়স, 10 বছরের ডিফারেন্স। তখন আমার ওনার বয়সটা ভালো লাগতো। ভয়েসটা ভালো লাগতো, মানে ফোনে কথা। আমি ওনাকে দেখিনি। আচ্ছা আচ্ছা। তাও কি আর ওনাকে দেখি না, জাস্ট ওনার সাথে কথা বলতে আমার ভালো লাগতো। তো এসের জন্য কথা বলতাম। তো কথা বলার পর উনি আমাকে প্রপোজ করলো, বলে যে আপনার সাথে আপনার মানে কথা অনেক চিন্তা ভাবনা করলাম, আপনার মতো এরকম একজনকে খুঁজছি, বা আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে যদি আমার জীবন সঙ্গী হিসেবে পাইতাম তাহলে অনেক ভালো হইতো। আমি বলছি আপনি কি আমার দেখেন না? দেখেন আমি তো দেখতেও সুন্দর না, আপনি আর আপনি যেভাবে চাচ্ছেন আমি তো ওরকম না। তো বলে যে হ্যাঁ দেখেন, আমি আপনার প্রতি খুবই দুর্বল হয়ে গেছি, আসলে আপনাকে সবসময় ভাবি, সেজন্য আসলে ফ্রেন্ড থেকে যদি আরেকটু সম্পর্কটা আরেকটু গভীরে যায় তাহলে আপনার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। তখন আমি বলছি যে আমি আপনাকে দেখিনি, বাট আপনিও আমাকে দেখেন নাই, তো এখানে আসলে সম্পর্কটা কখনই হতে পারে না। তো আমি কথা বলে ফোনটা রেখে আমি ফোনটা অফ করে ফেলছি। একটানা 10 দিন আমি ফোন অফ রাখছি। ফোন অফ রাখার 10 দিন পর আমি যখন ফোনটা অফেন করছি, ফোনটা অফেন করার সাথে সাথেই ওনার ফোন। তো আমি ফোনটা তখন রিসিভ করিনি। তো রিসিভ না করাতে অনেকবার ফোন দিছে, ফোন আমি রিসিভ করিনি। তারপর উনি আরেকটা অপরিচিত একটা নাম্বার দিয়ে ফোন দিছে। তো আমি অপরিচিত নাম্বারটা যখন চিনি না, তখন ভাবলাম যে আমার হয়তো আত্মীয় স্বজন হইতে পারে। তো আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পর উনি আমাকে বলে যে আপনি আমাকে মানে আমার ফোনটা রিসিভ করছেন না, আপনি ফোন বন্ধ রাখছেন কেন, কি সমস্যা আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে না বলে দেন। আমি বলছি না, আমার ভালো লাগে না, আপনি আর আমাকে ফোন দিয়েন না, আসলে আমি এটা চাচ্ছি না, আমার ফ্যামিলি সেটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তো বলে যে না, আপনি একটু ভেবে দেখেন, আসলে চিন্তা ভাবনা করে তো মানুষ সব কাজ করে, তো চিন্তা ভাবনা করে ভালো, আপনি একটু ভেবে দেখেন। তো
তা আমি বলছি ঠিক আছে আমি ভাববো। তো বলে যে ভাববার জন্য কতদিন সময় লাগবে? তা আমি বলছি দেখেন আমার চিন্তা ভাবনা যেদিন শেষ হবে আমি আপনাকে ওই দিন ফোন দেবো, কিন্তু তার আগে আপনি আমাকে আর ফোন দিবেন না। বলে যে না না এটা কেমন কথা, আসলে আপনার সাথে কথা না বলে আমি থাকতে পারি না, এই 10টা দিন আমার অনেক কষ্ট হয়েছে, আপনাকে আমি কিভাবে বুঝাবো। তো বলে যে ঠিক আছে আমি 10 দিন সময় দিলাম। তো ঠিক আছে আমি 10 দিন পর আমি উনি আমাকে ফোন দিল বিকালের টাইমে। তখন আমি বলছি যে ঠিক আছে আমি রাজি আছি। তো বলে যে ঠিক আছে, তখন তো রাজি হয়েছে। আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ আমি রাজি হই। রাজি হয়ে গেলেন কেন? মানে আপনি তো আসলে চিন্তা ভাবনা করেছি আসলে আমি সে কেমন দেখতে সেটা আমি জানি না, তো তার কথাগুলো আমার ভালো লাগতো, আসলে তার কথাগুলো আপনি নিজেও দুর্বল ছিলেন? হ্যাঁ তোর কথার মধ্যে আমি খুবই দুর্বল ছিলাম। তার সে অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারে বা তার কথাগুলো অনেক ভালোই লাগে আমার, শুনতেই মন চায়। ওকে। তো যাই হোক তারপর এভাবে অনেক দিন কেটে গেছে, প্রায় 1 মাসের মতো। তো উনি আমাকে হঠাৎ আবার বলতেছে ঠিক আছে এখন তো আমরা আরেকটা রিলেশনে নতুন করে একটা রিলেশন করছি, তো এখন তো আমি আপনাকে তুমি করে বলতে পারি। আমি বলছি ঠিক আছে তুমি করে বলেন। তারপর সে আবার আমাকে বলে যে দেখা করার কথা। তো তখনও আমি আসলে তার সাথে এতটা ফ্রি হইতে পারিনি। তো তখন আমি আর তাকে বলছি যে না আজকে দেখা হবে না, বা তাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সময় পার করতেছি। প্রায় 1.5 বছর চলে যায় এভাবে। 1.5 বছর চলে যাওয়ার পর সে আমাকে হঠাৎ একদিন শুক্রবার ছিল, তো আমাকে বলতেছে যে দেখো তুমি যদি আজকে আমার সাথে দেখা না করো তাহলে আমার তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। তো বলছে যে তুমি স্কুলের সামনে আসবা, আমি ওইখানে আসবো। তো আমি বলছি ঠিক আছে বিকেল 5টার দিকে। তখন আসলে আমি নানুকে বললাম যে আমি একটু বাজারে যাব। তো নানু বললো যে না এখন বাজারে দেওয়ার দরকার নেই, তো তোমার মামা আছে, তোমার মামাকে বলো যদি উনি চাইতে দেয় তো তুমি যাও। তখন আসলে মামার কাছে তো বলতে পারবো না, কারণ মামার কাছে বলবে যে তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো, তোমার যাওয়ার দরকার নেই। তখন আমি বলতে পারি না, তো যে কোনো কারণে আমি বাইরে হইতে পারি না। তখন আমি ওকে আর বলতে পারিনি যে আমি আসবো না। তখন আমি আবার ফোনটা অফ করে ফেলছি। যে তখন সে আমাকে অনেকবার ট্রাই করছে, আমার ফোনে তখন মিস কল অ্যালার্ট চালু ছিল। তো আমি যখন ফোনটা অফ করছি দেখি যে সে আমাকে প্রায় 1000-এর উপরে ফোন দিছে। তো সে আমাকে রাগ করে 2-3 দিন ফোন দেয়নি। 2-3 দিন ফোন না দেওয়াতে আমিও ফোন দিইনি। তো 2-3 দিন পর সে নিজে আমাকে আবার ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে তোমার কি সমস্যা, তুমি আমার সাথে দেখা করলো না কেন? তো আমি বলছি আমার সমস্যা ছিল, আমি বাইরে হইতে পারিনি। তো বলে যে বাইরে হইতে না পারলে তুমি আমাকে বলতাম। তো আমি বলছি বললে হয়তো আপনি এটা অন্যভাবে নিবেন, সেজন্য আমি বলতে পারিনি। তো তাকে সরি বলছি। তো সরি বলার পর সে যাই হোক সেটা সমাধান হয়ে গেছে। কথা চলতে চলতে 2 বছর, তখন 2012 সালের লাস্টের দিকে আমি আমার বোন, তখন আমার আব্বু বাড়িতে আসছে বিদেশ থেকে। বাড়িতে আসার পর আমাকে বাড়িতে নিয়ে আসছে। তো আমি তাকে বলছিলাম যে আমার আব্বু বাড়িতে আসতেছে, তো আমি আপনার সাথে অনেকদিন কথা বলতে পারবো না, যতদিন বাড়িতে থাকবো ততদিন কথা বলতে পারবো না, কারণ আমাদের বাড়িতে আসলে আবার কথা হবে, কথা বলতে পারবো না। তো উনি বলছে যে কেন? আমি বলছি আমার আব্বু বাড়িতে আসতেছে, তো আমি তো ফোনটা আবার ওইখানে নিয়ে যেতে পারবো না। তো বলে ঠিক আছে। তখন আমি বাড়িতে আসছি। আসার পর তো আমার আব্বু, আমার বোন, আমার ছোট ভাই, আমার বোনের একটা ফ্রেন্ড ছিল, আমার মামাদের বাসায় আসবো ঢাকায় উত্তরায়। সেটা আমি আসলে ওনাকে বলতে পারিনি যে কারণ আমি কারো ফোন ধরতে পারি না, বা বাড়িতে গেলে আমি বিশেষ করে আম্মু বা আব্বুর ওনাদের ফোন ধরি না। তো ফোন না পেয়ে আমি ওনাকে বলতে পারিনি। তো আমি ঢাকায় সেখানে প্রায় 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ থাকার পর আবার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার আব্বু কোন একটা কাজে চিটাগং গেছিল। তো ওইখানে যাওয়ার পর আমি একটা সুযোগ পাইছি আমার নানুদের বাড়িতে আসার জন্য। তো আমার নানু ফোন দিচ্ছিল যাওয়ার জন্য। তখন আমি গিয়ে আবার ওনার সাথে কন্ট্যাক্ট করছি। তো কন্ট্যাক্ট করার পর বলে যে এতদিন কেন, তুমি তো বলছো কয়েকদিন তারপর আবার আসবা, তো এতদিন গ্যাপ ছিল কেন? বলছি ঢাকা গেছিলাম আব্বুর সাথে, সেজন্য বলতে পারিনি। তো এই ব্যাপারটা আমি ওনাকে বলি নাই কেন, ওইটা উনি আমার সাথে অনেক রাগ করছে যে তুমি ঢাকা গেছো আমাকে বলছো, নাহলে আমিও ঢাকা যেতাম, দূর থেকে তোমাকে দেখতাম। আমি বলছি আমি বলতে পারিনি, আমি সুযোগ পাইনি। এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর উনি আমাকে তুই করে বলতেছে যে তুই আর আমাকে ফোন দিবি না। আমি বলছি ঠিক আছে আমি ফোন দিব না। মানে ক্রেজি হয়ে গেছে আর কি, এতবার বারবার আপনাকে দেখতে চাচ্ছি, আপনি সামনে আসতেছি না। হ্যাঁ পরে ঠিক আছে, তখন আমি আর তাকে সে আমাকে ফোন দিবে না কেন সেটা আমার জানার আগ্রহ ছিল না, ফোন না দিলেনি। আসলে আমি তার সাথে তার প্রতি অ্যাট্রাকশন হয়নি, আমি আসলে তার কথাগুলো আমার ভালো লাগতো, সেজন্য আমি তার সাথে কথা বলতাম। তার প্রতি পয়েন্ট করবেন প্রিয় শ্রোতা, ও যেটা বলছে যে ওর কথাগুলো শুনতে ওর খুব মন চাইতো, এবং ওই কথাগুলোর কারণেই ওর প্রতি এক ধরনের ওর দুর্বলতা ছিল, কিন্তু এটা আসলে সেই অর্থে কোনো লাভ ছিল না। ওকে,
তো সে আমাকে আবার নিজে ফোন দিছে, ফোন দেওয়ার পর বলে যে তুমি এত পাষাণ মানুষ, তোমার মেয়েদের মন নাকি অনেক নরম থাকে, তো তুমি এত শক্ত মনের মানুষ আমি আসলে কখনো ভাবি নেই। তো আমি রাগ করে ফোন রেখে দিছি, তোমার উচিত আমার রাগ ভাঙানো, আমাকে ফোন দেওয়া, তুমি সেটা না করে তুমি উল্টা রাগ করে বসে আছো। তো ওনার কথাগুলো আমি আসলে এতটা কেয়ার করতাম না, যেটা বলতে এটা শুনতাম। 2012 সালের প্রায় মাঝামাঝি আমি আবার ঢাকায় আসি। আমার মামারা সবাই মিলে কক্সবাজার যাবে, তো আমি ঢাকায় আসি আবার। তো আমি ওনার কাছে বলছি যে আমি কক্সবাজার যাব, আমরা সবাই মিলে কক্সবাজার যাবো, ওইখানে অনেকদিন থাকবো, আপনার সাথে আমার কথা হবে না। তো বলে যে আমার যদি ছুটি থাকতো তাহলে তো আমিও যেতে পারতাম। তো বলে যে ঠিক আছে, তোমরা যেদিন যাবে তার একদিন আমাকে ফোন দিয়া। তো আমরা যেদিন যাবো তার একদিন ওনাকে ফোন দিছি, তো উনি যেতে পারবেন, উনি ছুটি নিতে পারেনি। তো আমরা চলে গেছি, ওইখানে প্রায় 15 দিনের মতো ছিলাম। 15 দিন থেকে আবার যখন কক্সবাজার গেছি তখন আমার মামারও সাথে ছিল, তো মামার এক বন্ধু ছিল, তো সাথে ছিল, তো উনি আবার ওইখানে গেছে। তো আমরা ওইখানে অনেক আনন্দ করলাম, সবাই মিলে একসাথে ছিলাম, আড্ডা দিলাম। তো ওই ছেলে আবার আমাদের সাথে ছিল। তো আমি আবার ঢাকায় যখন কক্সবাজার থেকে যখন ঢাকায় ব্যাক করি, তখন ওই ছেলে আমার আরেকটা মামাতো ভাই ছিল, ওর নাম হচ্ছে রাফি। ওর কাছে আবার আমার জানতে চাইছে যে মেয়েটা কে বা কি করে। নাম কি ছিল? রাজু। ওকে। তো কি করে বা কোথায় থাকে, তো বললো যে এটা আমার সম্পর্কে মামাতো বোন হয়, তো এরকম। তো বলে যে আমি ফোন ইউজ করে, তো আমি যে ফোন ইউজ করি সেটা তার ওনারা জানে না। তো বলে যে না, ফোন ইউজ করে না কেন? তো বলে যে না, এমনিতেই। তখন আমার মামা যখন বাড়িতে আসে শীতের সময়, তখন ওই ছেলে আবার আমার মামাদের সাথে আমাদের বাড়িতে আসছে। তো আমাদেরকে দাওয়াত করায় ওই ছেলেও আসছে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িটারি দেখলো, আমাদেরকে দেখলো, তখন আমার সাথে কথা বললো, হাই হ্যালো, এতটুকুই। কি করো, কোন ক্লাসে পড়ো? তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো বললো যে ঠিক আছে, তো এখন তো ছুটি, তো তোমার মামার সাথে আবার ঢাকায় যাও, গিয়ে ঘুরে আসো, আমরা তো আছি, সব একসাথে আনন্দ হবে। তো আমি বলছি দেখি যদি আম্মু দেয় তাহলে। তো উনি আমার মামাকে বললো, বলার পর আমার মামা আমার আম্মুকে বললো। তো গেলাম, গিয়ে ওইখানে প্রায় 20-25 দিন ছিলাম। এর মধ্যে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই। রবিউলের সাথে? হ্যাঁ, রবিউলের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। না, ফোন তো আমাদের বাড়িতে, আমি আর ওইখানে যেতে পারি না, ওনাকে কখনো কোনো মেসেজ বা ফোন দিতে পারিনি। তো আমি আবার চলে গেছি। তো কথাবার্তা বলে মাঝে বলে যে তুমি ফোন ইউজ করো না। আমি বলছি না, আমি ফোন ইউজ করি না, আসলে বাসা থেকে সেটা কেউ দিবে না। তো বলে যে আমি তোমাকে যদি একটা ফোন কিনে দিই তুমি নিবে? আমি বলছি কেন, আপনার ফোন আমি নিব কেন, আর আপনি আমার কি হন? রাজু এটা বলতেছে? হ্যাঁ, রাজু এটা বলতেছে। বলে যে না, নেও, মাঝে মাঝে তোমার সাথে কথাবার্তা বলবো। এখানে বিষয়টা গুলিয়ে ফেলবেন না। রাজু এবং রবিউল, রাজুটা হচ্ছে ওর আত্মীয় সম্পর্কের একজন, আর রবিউলটা হলো যে ছেলেটার সঙ্গে প্রথম দিকে ভার্চুয়ালি মানে ফোনের মাধ্যমে কমিউনিকেট, কিন্তু এখনো দেখা হয়নি। ওদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলা যেতে পারে, বাট ঠিক সে অর্থে ম্যাচিউর টাইপের রিলেশনশিপ না, অন্তত এই মেয়েটার সাইড থেকে না। ওকে, ঠিক আছে, বলুন। তো রাজু আমাকে যখন আমি চলে আসবো তখন রাজু, আমার মামা আর ওই মামাতো ভাইটা আমাকে বাস পর্যন্ত বাসে উঠেছে, কারণ মামা আমার সাথে আসছে আর মামার সাথে ওনারা আসছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো আসছে রাজু এখানে, আমি চলে যাচ্ছি, এটা দেখো কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পর আমি আসলে ব্যাপারটা দেখছি, তারপরও বুঝতে পারলো না, বুঝার মতো করেছিলাম। তো আমি যখন চলে গেছি তখন ও আমার যে জামা কাপড় নেওয়ার একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে ওই একটা ফোন কিনে রেখে দিয়েছে, সেটা আমি জানি না। তো না জানার পর আমি বাড়িতে গেছি, সোজা আমার নানুদের বাড়িতে গেছি। নানুদের বাড়িতে যাওয়ার পর জামা কাপড় যখন ওইটা থেকে বের করছি তখন দেখছি একটা মোবাইলের বক্স। তো আমার কাছে আশ্চর্য লাগতেছে, মোবাইলের বক্স এটা কে দিল? তখন আমি কাউকে বিষয়টা না বলে আমি এটা খুললাম, খুলে দেখি একটা ফোন, মোবাইল ফোন, স্যামসং মোবাইল ফোন ছিল। ওইটার মধ্যে আবার একটা চিঠি ছিল। তো দেখলাম, দেখার পর চিঠিটা পড়লাম। চিঠির মধ্যে লেখা ছিল যে রাজু যে আমাকে ফোনটা দিছে সেটা যেন আমি কাউকে না বলি, সেটা শুধুমাত্র আমাকে দিছে আমার সাথে একটু কথা বলার জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য, বাস এতটুকুই। আর যদি ওর মোবাইলটা আমার নিতে ইচ্ছা না হয় তাহলে সেটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু কাউকে না বলার জন্য, এটা লিখে দিছে। তো লিখে দেওয়ার পর আমি এটা রেখে দিছি, আমি আর ফেলিনি। ওটার সাথে আবার একটা সিমও দিছে, তো আমি ওইটা অফ করছি। করার পর ও আবার অনেকগুলো মেসেজ করছে। আমি ফোনটা অফ করার পর অনেকগুলো মেসেজ পেয়েছি, কেমন আছি, কোথায় আছি, ওই তো রাস্তার মধ্যে ফোন দিছে। তো আবার ফোনও দিছিল মনে হয়। তখন রাত্রেবেলা আমি আর ওকে ফোন দিই নাই বা মেসেজও রিপ্লাই দিই নাই। তো রাত্রেবেলা সন্ধ্যার দিকে আমার নানু তখন নামাজ পড়তে গেছে, তো আমিও নামাজ পড়ে ফেলছি আগে, নানু পরে নামাজ পড়তে গেছে। পড়ার পর আমি ওই আমার আগের ফোনটা রবিউলের সাথে আবার নামাজ পড়েন? হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। তো রবিউলকে মিস কল দিলাম। তো মিস কল দেওয়ার পর সে সাথে সাথে ব্যাক করলো। ব্যাক করার পর রবিউলের সাথে কতদিন পরে কথা হচ্ছে? এই প্রায় 1
মাস 10 দিন। 1 মাস 10 দিন কোনো কমিউনিকেশনই ছিল না? জি না। মানে আপনার দিক থেকে আপনি অনুভবই করেননি? না, কোনো অনুভবই করিনি। তার মানে বুঝতেই পারছেন ইট ওয়াজ নট লাভ অ্যাকচুয়ালি, কোনো লাভ ছিল না। নইলে 1 মাস 10 দিন অফ ট্র্যাকে থাকার সময় ও বিজি হয়ে গেছে অন্য কোনো জায়গাতে, রবিউল মাথা থেকে আউট হয়ে গেছে, কিন্তু যখনই ও ফিরে এসছে সময় হাতে আছে তখন আবার রবিউলকে সে নক করছে। তারপর ফোন দিলাম, ফোন দেওয়ার পর ও ফোনটা রিসিভ করার সাথে সাথে খুব কান্নাকাটি করতেছে, অনেক মানে বাচ্চাদের মতো খুব জোরে জোরে কান্নাকাটি করতেছে, আমি কেন তাকে এতদিন ফোন দিইনি। তখন আমি তাকে ব্যাপারটা বুঝিয়ে বলার পর সে আমাকে বলতেছে আমি তোমার সাথে কালকেই দেখা করতে চাই। আমি বলছি এটা কখনোই সম্ভব না, আমি কালকে দেখা করতে পারবো না, আমার যখন সময় হবে আমি তখনই আপনাকে ফোন দিব, আপনি আমার সাথে দেখা করিয়েন। এর মধ্যে রাজু আবার আমার মামাতো ভাই যেটা যার মাধ্যমে পরিচয় হয়েছিল সে আবার আমার নানুদের বাড়িতে আসছে। তো রাজু আবার আমার নানুদের বাড়িতে আসছে, আসার পর সে আমাকে ভালো টালো কথা জিজ্ঞেস করার পর আমার নানুর সাথে কথাবার্তা বলার পর সে 2 দিন ছিল। 2 দিন থাকার পর সে আবার চলে গেছে। চলে যাওয়ার 5-6 দিন পর রাজু তার আম্মুকে পাঠাইছে, রাজুর আব্বু নাই, তার আম্মুকে পাঠাইছে আমার নানুর কাছে, পাঠাইছে সে আমাকে বিয়ে করবে, একটা বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে সে পাঠাইছে। সে কি করতো সেই মুহূর্তে? পড়াশোনা করতো, অনার্স করতো। এই অবস্থায় বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর ওরা মানে ঢাকায় স্থানীয় ছিল। ওকে, প্রস্তাব পাঠাইছে। তো পর আমার নানুকে ডিরেক্টলি বলছে যে আপনার নাতিকে তো আমার ছেলে খুবই পছন্দ করে, তো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এখানে একটা আত্মীয়তা করতে পারি। তো আমার নানু বললো যে দেখেন আমি তো ওর গার্জিয়ান না, ওর আব্বু আছে আম্মু আছে, আমার ছেলেরা আছে, ওদের সাথে কথা বলতে হবে, আপনি ওনাদের সাথে কথা বলেন। তো রাজুর আম্মু একদিন ছিল, তারপরের দিন সকালবেলা চলে গেছে। চলে যাওয়ার পর আমার নানু আমাকে বলতেছে যে তো রাজুর সাথে তোর কি? আমি বলছি তো না কিছু না, এমনিতে কথাবার্তা, তো এরকম কিছু না। তো বলে যে সত্যি? আমি বলছি যে হ্যাঁ। বলে যে না থাকলেই ভালো। তা আমি আর জিজ্ঞেস করিনি যে কেন আসছে বা কি আসে বিষয়। তখন আমার আব্বুর কাছে বলছে আমার মামা, রাজুর আম্মু আমার মামার কাছে বলছে, আর আমার মামা আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলছে। তো আমার আব্বু বলছে ঠিক আছে ছেলের একটা ছবি দাও আর আমি খোঁজ খবর নিয়ে দেখি কেমন। তো ওনারও ছেলে পছন্দ হয়ে গেছে, ছেলেরও পছন্দ হয়েছে বা ওর আম্মুরও পছন্দ হয়েছে, মনে করেন 2 পক্ষ থেকেই সবকিছু ঠিকঠাক। এখন আমার ছোট মামা যিনি, উনি আবার আমার আব্বুকে বলতেছে যে বিয়ে তো হবেই, ছেলেও ভালো বা ছেলের ফ্যামিলিও ভালো, এখন ঋতুকে একবার জিজ্ঞেস করে দেখেন ও কি বলে। তো আমার আব্বু আসলে আমাদের বন্ধুর মতোই, বাবা বললে নয়। তো পরে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করার পর আমি বললাম যে আব্বু দেখেন আমি আসলে সামনে আমার এসএসসি পরীক্ষা, তো আমি অন্তত পরীক্ষাটা দিই, আপনাকে বিস্তারিত বলবো। বলে যে ঠিক আছে পরীক্ষা দাও। তো আব্বু ওই রকম ভাবে মামাকে বলছে, মামা ওই রাজুর আম্মুকে ওরকম ভাবে বলছে। তো ওনারা বলছে ঠিক আছে পরীক্ষা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এর মধ্যে আমি আবার রবিউলকে সবকিছু বলে দিছি যে আমাকে এভাবে দেখতে আসছে, আমার বিয়ের কথা চলতেছে, এখন আমি বলছি পরীক্ষা অবধি। তো সে বলতেছে আমি তো তোমাকে আজ পর্যন্ত দেখিই নেই, তুমি আমার সাথে একটু দেখা করো না। তা আমি বলছি কি দেখবেন, আমি তো বলছি আমাকে দেখলে আপনার পছন্দ হবে না। তো দেখা এরকম করতে করতে তখন সে যে একটা এজেন্সিতে কাজ করে সেটা আমাকে বলছে, তখন আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি এটা আমাকে রং বলছে, মানে রবিউল আপনাকে মিথ্যা ইনফরমেশন দিয়েছে। ওকে, তো তখন আমি বললাম যে আপনি তো আমার কাছে মিথ্যা কথা বলছেন, আপনি তো আসলে কোনো অফিসে এরকম কোন অফিসে চাকরি করেন না, আসলে আপনি করেনটা কি আমাকে সত্যি করে বলেন, আমি আপনার সাথে দেখা করব। ওকে, তো বলে যে আমি আসলে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো যে কোনো ভাবে এটা ওই কোম্পানির মালিক পালিয়ে গেছে, এখন আসলে আমার উপর অনেক ধার দেনা, এখন আমি আসলে বাড়ি থেকে বের হতে পারতেছি না, এখন অন্য একটা জায়গায় অ্যাপ্লাই করতেছি। তারপর আমি বললাম তো সেটা আমাকে বললেন না কেন আগে? তো বলে যে বলিনি, এমনিতে আসলে এটা একটু আমি লুকিয়ে রাখছি, এটা বলতে চাইনি। তো আমি বলছি ঠিক আছে। তো তখন আমি তাকে নিজে ফোন দিতাম, আমি তাকে ফোন দিয়ে আমি তার সাথে কথা বলতাম, এমনকি সে আমার কাছে অনেকবার প্রায় 2-3 বার টাকা চাইছে তার মানে পকেট খরচের জন্য। আমি 2-3 বার প্রায় তাকে 10-12 হাজার টাকা দিছি, কিন্তু দেখা সাক্ষাৎ কোনো কিছুই না। তখন আমি যখন বিয়ের ব্যাপারটা বলছি তখন আম্মু আমাকে বলল যে দেখ ছেলেও ভালো, ছেলের ফ্যামিলিও ভালো, তুই রাজি হয়ে যা, এসএসসি পরীক্ষার পরে বিয়েটা হয়ে যাক, তুই রাজি হয়ে যা, অন্য কোথাও যদি কোনো কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে দে। তা আমার আম্মা আমাকে এভাবে বলছে, তখন আমি একটু ডাউট করছি যে আমার আম্মা আমাকে হয়তো একটু সন্দেহ করছে। জি। তো সন্দেহ করার পর আমি তাকে আবার রবিউলকে বলে দিচ্ছি, বলে দেওয়ার পর আমি বলছি দেখেন আপনার সাথে যা হওয়ার হয়ে গেছে, আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না, তা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি আসলে এভাবে আমি ফ্যামিলির বাইরে যেতে পারবো না। এটা রবিউলকে বললেন? হ্যাঁ আমি রবিউলকে বলছি। তখন রবিউল তো অনেক খুব কান্নাকাটি করছে। সে 2-3 দিন বাসার ঠিকানা জানতো, আপনার বাসার ঠিকানা? হ্যাঁ সে আমার বাসার ঠিকানা জানতো, আমি তাকে সবকিছু সত্যি বলে দিয়েছি। সঠিক বলেছেন। হ্যাঁ
তখন সে খুবই কান্নাকাটি করছে। সে বলতেছে ঠিক আছে আমি তোমাদের বাড়িতে আসতেছি। আমি বলছি যে না, আমার যদি ভালো চান আপনি কখনই আমাদের বাড়িতে আসবেন না, আর আসলে অনেক খারাপ হয়ে যাবে। তখন আমি তাকে এরকম কোনো কিছু বলার পর সে আসেনি। আসার পর সে বলছে ঠিক আছে তুমি আমাকে তো বিয়ে করবে না নাকি? আমি বলছি যে হ্যাঁ করবো না। তো বলে যে ঠিক আছে তাহলে তুমি আমার সাথে শুধু একবার দেখা করো, একবার দেখা করার পর আমি তোমাকে কথা দিতেছি জীবনে তোমাকে আর ফোন দিব না। তো আমি বলছি একবার দেখা করে কি লাভ? সে বলে যে আমি কেমন মেয়ের সাথে কথা বলছি, তাকে শুধু একবার দেখার ইচ্ছে, আর কিছুই না। আমি বলছি আপনি কথা দিচ্ছেন তো? তো সে বলতেছে যে হ্যাঁ আমি কথা দিছি। তো এর মধ্যে সে আবার ব্রাহ্মণবাড়িয়া, সে এখানে একটা আপনার মাইক্রো ক্রেডিট একটা চাকরি পাইছে ব্রাহ্মণবাড়িয়া। তো আমি আবার ঢাকা যাই মামাদের বাসায়। তখন আমার মামার মামানি প্রেগনেন্ট ছিল। তো তখন উনি খুব অসুস্থ ছিল, তো ওনাকে আমি দেখতে গেছিলাম। আমার আম্মু গেছিল সাথে। তো আমার আম্মু গিয়ে আমার মামাকে রেখে চলে আসছে। তো আমি ওইখানে ছিলাম। থাকার পর ওইখানে আবার মামাদের পাশের ফ্ল্যাটে একটা মেয়ে থাকতো, নাম হচ্ছে রিয়া করে। তার সাথে আমার আবার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। তার সাথে আমি আবার সবকিছু শেয়ার করছি। তো শেয়ার করার পর তখন আমি ঢাকা গেছি। ঢাকা যাওয়ার পর সে আমাকে বলতেছে যে আমি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য, তার সাথে দেখা করার জন্য। তা বললাম আমি একটা মেয়ে হয়ে আমি ওইখানে কিভাবে যাই? বলে যে দেখো আমি তো নতুন অফিসে জয়েন করছি, নতুন, এখন আমাকে ছুটি দিবে না, তো আমি আসলে কিভাবে তোমার কাছে যাবো, তুমি একটু আমার কাছে আসো। তা আমি বলছি ঠিক আছে। তখন আমি ওই রিয়াকে নিয়ে বাইরে বের হওয়ার নাম করে ওকে নিয়ে যাই। শুক্রবার দিন ছিল তখন। ইন দ্য মিন টাইম কি আপনার রাজুর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা হওয়া, এগুলো কোনো কিছু হচ্ছে? না না, ওই কথা বিয়ে যখন ফোনটা আপনার কাছে আছে সেজন্য জিজ্ঞেস করছি। ফোনটা আমার কাছে আছে, ওই ফোনটা দিয়ে আমি আবার রবির সাথে কথা বলি, কিন্তু রাজুর সঙ্গে কথা বলি না। রাজুর সাথে আর কথা বলি না। আচ্ছা, যাই হোক গেলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, ওইখানে রবিয়াল আসছে। আসার পর আমরা গেলাম। যাওয়ার পর সে আমাকে ফোন দিছে। তো আমি বোরকা পরে জানি, আমি এমনিতেই নর্মাল ভাবে গেছি। তো আসলে আমি ওই কথাটা কখনো ভুলবো না। ওনাকে দেখে আসলে আমার মাথা ঘুরতেছে, এরকম একটা অবস্থা যে আমি আসলে যেটা ভাবছি, যেটা কল্পনা করছি, এটা সম্পূর্ণ বাইরে। সে মনে করেন তখন খুবই হ্যাংলা ছিল, অনেক কালো ছিল। তো আমি ভাবলাম আর বাবা এটা কি, এটা তো এখন আমার ফ্যামিলি কখনো কোনোভাবে মেনে নেবে না। অডিওর সাথে ভিডিওর মারাত্মক পার্থক্য, এটা কি বলে। এবং এটাই হয় আসলে, নিজের জীবনেরও বেশ কয়েকটা অভিজ্ঞতা আছে আর কি, যেজন্যই বললাম। হ্যাঁ, তারপর তার সাথে আমি দীর্ঘ 3 বছর পর দেখা করি ওই দিন। তো 3 বছর পর ওই দিন ফার্স্ট দেখা। তো আমি আবার যখন আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, গাড়িতে উঠতেছি, তখন আমি আবার তাকে বলছি যে দেখেন আপনি আমাকে কথা দিয়েছেন আপনি আমার সাথে শুধু একবারই দেখা করবেন, এখন আপনি যেরকমই হন আমি আপনার সাথে দ্বিতীয়বার কথা বলবো না। সে বলছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে কখনোই বিরক্ত করবো না। তো যাই হোক সে আমাকে দেখলো, আমিও তাকে দেখলাম। দেখার পর ওইখানে একটা রেস্টুরেন্টে গেলাম। ওই দিন আমি সারাদিন তার সাথে দেখা করবে একটু আনইজি ফিল করতেছি। আসলে আমি সারাদিন খাইনি। তো না খাওয়াতে আমার খুব খিদে লাগছে, কিন্তু তাকে দেখার পর আমার খিদে চলে গেছে। ওকে, তাকে দেখার পর আমার খুব খিদে চলে গেছে যে যখন গাড়িতে আসতেছে তখন ভাবতেছি যে ওনার সাথে দেখা করলে একসাথে হয়তো দুপুরে লাঞ্চ হবে বা সকালের নাস্তা দুটি একসাথে হবে। কিন্তু তাকে দেখার পর আমার খিদেটা চলে গেছে। আমি আর আমি কি খাবো? তখন সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল, ওইটার নাম ছিল ঝুমুর, ব্রাহ্মণবাড়ি একটা শহরে। ওইখানে নিয়ে গেছিল। তো শুক্রবার যেহেতু ছিল উনিও হয়তো খাওয়া দাওয়া করে আসে না, তো উনি খাইছে, আমাকে দিছে, আমি খাইনি, আমি বসেছিলাম। তো আমি ওইখান থেকে খুবই বিরক্ত ফিল করতেছি যে আমি কখন যাবো এখান থেকে। তো খাওয়া দাওয়া শেষ হলো। শেষ হওয়ার পর তখন আমরা আবার যখন বাস যাইতেছি, সে আমাকে বাসে তুলে দিবে, তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমাকে আমার পছন্দ হয়েছে, আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। তখন আমি বলছি ঠিক আছে আপনি তো আমাকে বলছেন যে আপনি আমার সাথে আর কখনোই দেখা করবেন না বা কথা বলবেন না, এটা কেমন কথা? এটা এখন তো আপনি কথার সাথে কাজের কোনো মিল নেই, এটা তো কখনোই সম্ভব না। আমি আপনাকে বিশেষ করে আপনার সাথে দেখা করতে আসছি, আর আপনি এখন এটা কি বলতেছেন? বলে যে না দেখো আমি বলে ফেলছি, এটা শুধু তোমাকে দেখার জন্য বলছি, আমি মন থেকে এটা বলিনি। আমি বলছি ঠিক আছে আমি আগে বাসায় যাই, আমি অনেক টায়ার্ড, আমি খুবই ক্লান্ত, অনেক জার্নি হয়েছে, আমি বাসায় যাই। তো আমার ফোনে চার্জ ছিল না। তো আমি যখন গাড়িতে উঠি তখন আমার ফোনে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তো আমি বাসায় গেছি, বাসায় গিয়ে গোসল করলাম, গোসল টোসল করে বা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে মোবাইলটা চার্জে দিচ্ছি, বন্ধ রেখে চার্জে দিচ্ছি, মোবাইলটা খুলিনি। তো অনেকক্ষণ সময় হয়েছে, যখন বাসায় আস্তে আস্তে 6টা বাজছে। তো আমি ওনার সাথে ফোনটা অফেন করি 8টার সময়। তো ফোনটা অফেন করার সাথে সাথে উনি আমাকে ফোন দিচ্ছে। তো বলতেছে এই তুমি আমাকে কেন এতক্ষণ ফোন দেওয়া নেই, মোবাইল বন্ধ ছিল কেন? জানো আমি কতক্ষণ টেনশন ছিলাম যে তুমি আমাকে কেন ফোন দেওয়া নেই।
আমি কত টেনশনে ছিলাম, আমাকে টেনশন রাখতে ভালো লাগে, মানে সে এরকম করে কান্নাকাটি করতেছে। তো আমি বলছি যে দেখেন আপনি কান্নাকাটি করতেছেন কেন, আসলে আমি আপনাকে ফোন দিব কেন, আপনি তো বলছেন আপনার সাথে আমার কোনো কথা হবে না, তাহলে আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন, আপনি আমাকে দয়া করে আর ফোন দিয়েন না, আমি আপনার কথার উপর বিশেষ করে আপনার সাথে দেখা করছি, সেজন্য এটা না যে আপনার সাথে আবার কথা বলতে হবে। তখন সে আমাকে বলতেছে যে তুমি যদি আমার সাথে কথা না বলো আমি মরে যাব, আমি ট্রেনের তলে নিজে জীবন দিয়ে দিব, আমি ফাঁসি দিব, মানে এরকম বিভিন্ন রকমের ব্ল্যাকমেল করতেছে। তো করার পর আমি ফোনটা রেখে দিচ্ছি। তখন ওনার সাথে আমার মানে কথাই বলতে ভালো লাগতেছে না, যে কি কথা বলবো আসলে। তখন মনে হইতেছে যে একটা মানুষকে যদি মনে দেখে ভালো না লাগে তখন তার সাথে কথা বলাটা আসলে ভালো লাগতো। তখন ওনার কথাগুলো তখন আর আমার কাছে ভালো লাগতো না, কিন্তু দেখা করার আগে ওনার কথাগুলো আমার খুব ভালো লাগতো, কিন্তু তখন আর দেখা করার পর মানে কথাগুলি ভালো লাগতো না। তখন আমি রেখে দিছি। রেখে দেওয়ার পর উনি আমাকে বারবার ফোন দেয়, আমি ফোন রিসিভ করি না। তারপর আমি নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখিয়ে দিছি। তো রেখে দেওয়ার পর সে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর আমি ফোন মানে কোনোভাবে রিসিভ করি না। তো তার এক কলিং ছিল, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না, তো তার এক কলিং ছিল, সে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে কি আমি কি ঋতুর সাথে কথা বলতে পারি। আমি বলছি হ্যাঁ আমি ঋতু, আপনি বলেন। তো বলে যে আপনি কি রবিউলকে চিনেন। আমি বলছি কোন রবিউল। বলে যে ওই দিন শুক্রবারে দেখা করতে গেছেন ওই রবিউল। আমি বলছি না আমি এরকম আমি কাউকে চিনি না, আমি কারোর সাথে দেখা করিনি, আপনি কেন ফোন দিচ্ছেন। তো বলে যে তখন আমি ফোনটা রেখে দিছি। ফোনটা রেখে দেওয়ার পর উনি আবার ফোন দিছে। তখন আমি আবার ফোনটা কেটে দিছি। তো বারবার ফোন দিতেছে। তখন আমি বলছি যে আপনার সমস্যাটা কি, আপনি আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন। আমি তো বলছি আমি রবিউল নামে কাউকে চিনি না, আপনি হয়তো ভুল নাম্বারে ডায়াল করছেন। তো বলতেছে যে দেখুন আপু আপনার সাথে আমি একটু 2 মিনিট কথা বলবো, আমাকে প্লিজ 2 মিনিট সময় দেন। আমি বলছি ঠিক আছে 2 মিনিট, তার বেশি না। বলে যে দেখেন রবিউল কিন্তু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলছে, আর ওর অবস্থা খুবই খারাপ। ও এখন কি জানি স্যালাইনে আসছে, ডাক্তার আসছে স্যালাইন টেলান দিছে। ও আজকে 2-3 দিন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। দেখেন আপনি কি চান আপনার জন্য একটা মানুষ মারা যাক। আমি বলছি আমি কেন চাইবো, আমি তো ওনাকে বলিনি যে আমার জন্য উনি মরুক, আমি তো বলিনি যে আমার জন্য না খেয়ে থাকুক, উনি এমন করতেছে কেন। বলে যে একটা মানুষ যদি একটা মানুষের সাথে কথা বললে তার জীবনটা বেঁচে যায়, তাহলে সেটা আমার মনে হয় সেটা একটা ভালো কাজ। আপনি যদি আপনার ভালো কাজের জন্য যদি ওই মানুষটার জীবন মানে প্রাণে বেঁচে যায়, তাহলে তা আপনি আল্লাহর কাছে ভালো পাবেন। উনি আমাকে এরকম করে বলতেছে। তখন আমার কাছে একটু খারাপ লাগে। আমি বলছি মানুষটা আসলে সত্যি সত্যি যদি আবার মরে টরে যায় তখন তো মানে আপনার অন্তরে একটু মায়া হয়েছে তার জন্য। হ্যাঁ মায়া হয়েছে। তখন আমি বলছি ঠিক আছে ওনার কাছে দেন। তো বলে যে উনি তো এখন অজ্ঞান অবস্থায় আছে, ওনার জ্ঞানে আসলে আমি আপনাকে ফোন দিব। তো বিকেলের দিকে উনি আবার ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর বলতেছে যে নেন রবিউল ভাইয়ের সাথে কথা বলে। তো আমি বলছি, তখন আমি ওনাকে তুই করে বলছি। আমি বলছি যে তোর সমস্যা কি, তুই আমাকে বলছস যে তুই আমার সাথে কথা বলবি না, আমাকে আর ফোন দিবি না, তো তুই এরকম করতেছস কেন, তুই কি আমাকে ফাঁসাতে চাইতেছস, সামনে আমার বিয়ে, আমি তো তোর সাথে কখনোই কথা বলতে পারবো না। তো সে আমাকে বলতেছে তুমি আমাকে যা গালি দাও মারো যাই করো আমি তোমাকে বারবার ফোন দেবো, আর তুমি যদি তা আমার ফোন রিসিভ না করো বা মোবাইল বন্ধ করে রাখো সমস্যা না, আমি তোমার বাড়ি চিনি, আমি তোমার আব্বু আম্মুকে গিয়ে বিস্তারিত যা বলার বলে দিব। আমি বলি কি বলবেন। বলে যে যা বলার বলবো, যাতে তোমার আব্বু আম্মুও কখনো মুখ দেখাইতে না পারে আর তুমি না দেখাতে পারো। তখন আমি বুঝতে পারছি সে আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করতেছে। তখন আমি বলছি যে ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে। বলে যে তুমি আমার সাথে কথা বলবা। আমি বলছি ঠিক আছে আমি কথা বলবো। মানে আপনি ভয় পেলেন? হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি, কারণ ও আমার বাসা চেনে বাড়ি চেনে। এখন যদি আমাকে বাবাও বাড়িতে থাকে না? হ্যাঁ। তখন কি বাবা বাড়িতে থাকতো না সৌদি আরবে? না, চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। সুতরাং ভয় হয়েছে, বড় ভাই যেহেতু শাসন করতে পারে। হ্যাঁ এখন আম্মু তো আছে, এখন আর বলছে যে সে বাড়ির আশেপাশে মানুষদেরকেও জানাইবে। ওকে। তা আমি তার সাথে গ্রামে একটা মেয়ের কুৎসা রটনা হওয়া বা মেয়েটার নামে একটা কিছু রটনা হওয়া, এটা কিন্তু বাতাসের আগে আগে দৌড়ায় গ্রামগঞ্জে, এবং এটা খুব স্বাভাবিক। সে আমার মানে কথাগুলো রেকর্ড করে ফেলছে। কথাগুলো রেকর্ড করছে, মনের কথাগুলো, আগের কথাগুলো। হ্যাঁ তখন মানে যখন ভালোভাবে কথা বলছি তখন ওই দিন আমাকে বলছে যে তোমার কথাগুলো কিন্তু আমি রেকর্ড করে ফেলছি। তখন আমি বিশ্বাস করতে চাইনি। তো সেই ওই যে ছেলেটা আমাকে ফোন দিছিল ওর কথা বললো, ওই ফোন নাম্বার থেকে ফোন দিয়ে ওই আমার রেকর্ড গুলো শোনাইছি। তো আমি তখন আরো বেশি ভয় পেয়ে গেছি যে সত্যি সত্যি যদি বলে দেয়, এখন রেকর্ড গুলো যদি সবাইকে শোনে, এখন তো তার কাছে হাতে নাতে প্রমাণ আছে, এখন তো আমি যদি বলি কেউ আমার কথা বিশ্বাস করবে না। তখন আমি বলছি ঠিক আছে আমি আপনার সাথে কথা বলবো। তো কথা বলবো এইভাবে আরো ধরেন 2 মাস কেটে গেছে। 2 মাস কেটে গেছে, এর মধ্যে আমার পরীক্ষা, আমি এসএসসি পরীক্ষা দিছি। তো এসএসসি পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন বিকেলে সে আমাকে ফোন দিছে, না তার আগের দিন বিকেলে ফোন দিছে। তার আগের দিন বিকেলে ফোন দিয়ে বলতেছে যে তোমার এসএসসি পরীক্ষা, তোমার তো কালকে পরীক্ষা শেষ, তাহলে তুমি তার স্কুলে যেতে পারবে না, বাসা থেকে বের হতে পারবে না, তুমি আমার সাথে জাস্ট একটু দেখা করবা, আমি তোমার সাথে দেখা করব, অনেকদিন দেখা করি না। আমি বলছি ঠিক আছে আমি দেখা করব। তখন আমাদের থানা লাকসাম থানা
লাকসাম বলছি যাওয়ার জন্য। তো আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি সোজা বাড়িতে না গিয়ে আমি লাকসাম চলে গেছি তো তার সাথে দেখা করার জন্য। তো সে ওইখানে তার কিছু বন্ধু বান্ধব আসছে, আসার পর সে আমার সাথে কথাবার্তা বললো। সে বললো যে চলো আমরা একটু ঘুরে আসি। লাকসাম ফয়জুন্নেসা কলেজের নাম মনে হয় শুনছেন, ওইখানে সে আমাকে বলে যে ওই জায়গাটা একটু সেফ আছে, আমরা একটু কথা বলি। আমি বলছি যে না, আমি কথা বলতে পারবো না, আমাকে বাসে যেতে হবে, বাসে সবাই টেনশন করবে, আমি বলে আসিনি। বলছি যে না, একটু সময় 5 মিনিট সময় দাও। তখন আমি এখানে গেছি, দেখি যে তার অনেকগুলো বন্ধু, তার প্রায় 10-12 জন তার বন্ধুরা চলে এসছে। চলে এসে আমাকে ভাবি টাবি বলতেছে ভালো টালো। তখন আমার কাছে আশ্চর্য লাগতেছে, আমি কি ব্যাপার, ওরা কোথেকে আসছে? বলে যে এখানে ওরা অনেকদিন পর, ওরা ঢাকার বাইরে থাকে, কেউ চিটাগাং থাকে, কেউ বরিশাল থাকে, বিভিন্ন রকম বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, তারা এখানে আসছে তো তোমাকে দেখতে চাইছে, এজন্য দেখাইতে আসছি। তখন আমি বলছি ঠিক আছে তাহলে আমি চলি। তখন আমার কাছে একটু ডাউট লাগছে, তখন ওদের ভাব ভঙ্গি আমার ভালো লাগতেছে না। তো আমি চলে যাওয়ার জন্য বলছি, সে আমার হাতটা ধরে ফেলছে, ধরে বলছে না। আমি তখন আমার আমি রাগ করে ফেলছি যে আপনি সমস্যা কি, আপনি আমাকে আমার হাত ধরছেন কেন, আপনি আমার হাত ছাড়েন। বলে যে না, তুমি আসছো তোমার ইচ্ছায়, তুমি তো তোমার ইচ্ছে যেতে পারবো না, তুমি আমার ইচ্ছে যেতে হইব। আমি বলছি আপনি আমার হাত ছাড়বেন নাকি আমি এখানে চেঁচামেচি করবো? বলে যে চেঁচামেচি করো, করলে কয়জন তোমার কথা বিশ্বাস করবে? সবাই আমার পক্ষে, তোমার পক্ষে তো কেউ নেই। তো আমি বলছি আপনার সমস্যাটা কি? বলে যে আমি তোমাকে বিয়ে করবো। আমি বলছি আপনার মাথা ঠিক আছে, আপনি কেন আমাকে বিয়ে করবেন? আর আমি তো আপনাকে কখনোই ভালোবাসিনি, আপনি জাস্ট আপনি বলছেন আপনার সাথে কথা বলার জন্য, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি তো বলি না আপনাকে বিয়ে করবো। বলে যে আমাকে বিয়ে করতে হবে, আমি তোমাকে আজ এক্ষুনি বিয়ে করবো, সবকিছু রেডি আছে, তুমি শুধু যাবে, গেলে বিয়েটা হয়ে যাবে। আমি বলছি কখনই না, আমি কখনোই বিয়ে করতে পারবো না। বলা যে বিয়ে করবা নাকি আমি তোমার কি জানি বাবা মার মুখে চুনকালি মাখবো? আমি বলছি মাখেন, যা করার আপনি করেন, আপনি আমার হাত ছাড়েন। বলে যে না, তুমি এখান থেকে যাইতে পারবে না। তখন সে এক প্রকার আমার সাথে যোগাযোগ করতেছে, এই বন্ধু বান্ধব সবার সামনে। হ্যাঁ, সবার সামনে সে আমার সাথে যোগাযোগ করতেছে, আমার হাত নিয়ে টানাটানি করতেছে। তার বন্ধুরা তার পক্ষে। আপনার সঙ্গে কেউ ছিল? আমার সাথে কেউ ছিল না, আমি একাই গিয়েছিলাম ওইখানে। তো তখন আমি অনেক ভয় পেয়েছি, তখন আমি খুব কান্নাকাটি করতেছি। তখন আবার ওই কলেজের মাঠেই মনে করেন বিকেল টাইমে খুবই ফাঁকা ছিল, আর আশেপাশে কোনো লোকজন ছিল না যে আমি কাউকে ডেকে আমার সমস্যার কথা বলবো। তখন তার একটা বন্ধু একটা প্রাইভেট কার নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে টান মেরেই গাড়ির ভিতরে ঢুকিয়ে ফেলছে। ঢুকিয়ে ফেলার পর তখন কি জানি তারপর কি হয়েছে আমি আর জানি না। তখন আমার যখন জ্ঞান আসছে, তখন আমি একটা রুমের মধ্যে, একটা বাসার মধ্যে ছিলাম, ফ্যামিলি বাসার মধ্যে ছিলাম। তখন আমার চোখে পানি টানে দিছে, দেওয়ার পর তখন বাড়ি, তখন জ্ঞান ফিরছে ঠিকই, কিন্তু আসলে আমি কথা বলার অবস্থার মধ্যে ছিলাম না। তো তারপর ওইখানে একটা মহিলাকে দেখলাম। তো উনি আমাকে বললো যে তুমি ঠিক আছো? তা আমি বলছি আমি কোথায়, আমি বাড়ি যাবো, আমাকে বাড়িতে নিয়ে যান। তুমি জানো তুমি কার কাছে আসছো? আমি বলছি যে না। আপনি কি? বলে যে তুমি যে ছেলের সাথে আসছো আমি ওই ছেলের আন্টি হই। তা আমি বলছি দেখেন, উনি আমাকে জোর করে এখানে আনছে, আমার আসলে কোনো আসার ইচ্ছে ছিল না, আপনি আমাকে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। বলে যে না, ওরা তো বিয়ের ব্যবস্থা করতে গেছে, তোমাদের তো নাকি আজকে বিয়ে। আমি বলছি যে না, আমার তো বিয়ে করার ইচ্ছা নেই, দেখেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখানে আমি আসলে থাকতে পারবো না। আর আপনি বুঝার চেষ্টা করেন, আমি তো ওনার সাথে জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলছি। তো বলে যে না, তুমি মিথ্যা কথা বলো কেন, আমি তো সব শুনছি। তো উনি আমাকে এড়িয়ে যাইতেছে এভাবে। যাওয়ার পরে তো যাই হোক, এখন ও ছেলে আসছে, আসার পর আমি ওই ছেলের পা ধরে ফেলছি, পা ধরে মাপ চাইতেছি রবিউলের। হ্যাঁ, পা ধরে মাপ চাইতেছি যে আমাকে একটু চলে যেতে দেন, আমার জীবনটাকে এভাবে নষ্ট করিয়েন না। তো সে বলতেছে যে আমার মধ্যে কি নেই, আমি তোমার জীবন কেন নষ্ট করবো, আমি তোমাকে বিয়ে করতে চাই, এমন তো না যে তোমাকে নিয়ে টাইম পাস করতেছি বা তোমাকে নিয়ে কোথাও গিয়ে সময় কাটাতেছি, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। তো আমার মধ্যে কি এমন নেই যে তুমি আমাকে ভালোবাসো না? তখন আমি বলছি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নার মধ্যে গিয়ে দেখছেন, আমি বলছি। বলার পর সে আমাকে একটা থাপ্পড় মারছে ওইখানে, অনেক জোরে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারা আমার খুব কানাকাটি করতেছি। কানাকাটি করার পর বলতেছে যে তুই যদি আমাকে বিয়ে না করস, এখানে তুই আমার লাশ দেখবি। আমি বলছি আপনি মরেন, যাই করেন, এটা আপনার ইচ্ছা, আমি আর আপনার কোনো কথাই আমার মন গলবে না। তখন সে কি করছে, একটা তরকারি কাটার যে ছুরিগুলা, ওইগুলা এসে তার হাতের মধ্যে একটা করে দিচ্ছে। হ্যাঁ, অনেকগুলো রক্ত বাইরে দিতেছে। তো বাইরে হওয়ার পর আমার তখন খারাপ লাগছে, তখন আমি দৌড়ে গিয়ে তার হাতটা চেপে ধরছি যাতে রক্ত বাইরে না হয়। তো চেপে ধরার পর তার আন্টি আমি ডাক দিচ্ছি, ডাক দেওয়ার পর উনি আইসা ব্যান্ডেজ করে দিছে। তারপর তো বলে যে ওই ছেলে আমাকে বলে যে এখন তো দেখছো আমি তোমাকে কতটা ভালোবাসি, এখন তুমি কি চাও আমি তোমার জন্য মরে যাই? তখন আমি আসলে এক ধরনের রাজি হয়ে গেছি। আমি বলছি ঠিক আছে আমি রাজি। তো আমি বলছি যে আমি রাজি এক সপ্তাহে, তো আমি বিয়ের পর আমি বাড়িতে চলে যাবো।
তো সে বলছে যে না, বিয়ের পর তো আমি বাড়িতে যাওয়ার জন্য তো তোমাকে বিয়ে করবো না, আমি বিয়ে করবো তোমাকে আমার কাছে রাখার জন্য। তো যাই হোক, বিয়েটা হয়ে গেছে। 9 লাখ টাকা কাবিননামা ছিল। সে আমাকে বলছে যে কাবিননামা কত টাকা হবে। তখন আমি বলছি যে আপনার ইচ্ছা। তখন আসলে আমার ওই মানসিকতা, মানে বিয়ের জন্য যে একটা প্রস্তুত থাকা, আমি আসলে ওইরকম ছিলাম না। তখন আমি বলছি আপনার যত ইচ্ছে তো, না তুমি বলো। আমি বলছি যে ঠিক আছে 10 লাখ টাকা। তো কাজী বলতেছে ঠিক আছে, কেউ কিছু বলা দরকার না, আমি একটা বলে দিই। তো উনি 9,01,01 টাকা বলছে। আপনার বয়স হয়েছিল বিয়ের? জি না, আমার বয়স তখন, আমি ক্লাস এসএসসি পরীক্ষা দিছি, তখন আমার 16 বছর সামথিং, সর্বোচ্চ হলো 15-16 বছর। হ্যাঁ তখন চলে। তো তখন আবার আমার কাজী কত বয়স দেখালো? ওইখানে 20 বছর দিছে। 20 বছর দিয়েছে। হ্যাঁ। এরকম বিয়েতে যদি কেউ করায় এবং এটা যদি কোনোভাবে আইনি ঝামেলায় যায়, তাহলে মানে ওনারা তো ফাঁসবেনই, কাজী সবার আগে ফাঁসবে আর কি। তো যাই হোক, তো আমাকে ওই তো 9,01,01 টাকায় বলছে। বলার পর তো বিয়েটা হয়ে গেছে। হওয়ার পর সেই যেখানে চাকরি করে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আমাকে নিয়ে গেছে ওই দিনই। ট্রেনে চলে গেছে আমরা। যাওয়ার পর ওইখানে একটা রুম নিল। রুম নেওয়ার পর কিছু জিনিসপত্র কিনলো। বাড়ির কথা আপনার মনে পড়েনি? বাড়িতে কি হচ্ছে? না, অবশ্যই পড়ছে। তখন আমি তাকে অনেকবার চেষ্টা করছি। তখন তো আমার কাছে ফোন ছিল না, কারণ আমি সাথে করে ফোন নিয়ে আসিনি। আর তাকে আমি অনেকবার বলছি যে বিয়ে যেহেতু হয়ে গেছে, তখন তো বাড়ি থেকে কোনো সমস্যা করবে না, বাড়িতে জানাই। বলে যে না না, এখন বাড়িতে জানালে সমস্যা করবে, আমরা আগে একটু সেটেল হই, তারপর বাড়িতে জানাবো। তখন মানে সে যেভাবে বলতেছে সেভাবে, কারণ মানে তার কথা যদি আমি একটু মানে নড়চড় করি, সে আমাকে ছুরি টুরি দিয়ে ভয় দেখায়, তারপর হাত কাট নিয়ে মানে ভয় দেখায়। তখন আমি আসলে অতটা ইয়ে ছিলাম না। তো বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা আমি তখন জানি না। তো তখন আমাকে ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে আমাকে একটা রুম নিল। রুম নেওয়ার পর মানে টুকটাকি যা লাগে আর কি সব নিছে। নেওয়ার পর তো চলতেছি। তখন যাচ্ছি, বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না। তখন ওইখানে গেলাম। তো নেওয়ার পর সেই তো সারাদিন চলে গেল। তো আমি রান্না বান্না করলাম। তো সেই কোথায় গেছে আমি জানি না, সারাদিন সে বাসা ছিল না। আগে থেকে নিয়ে ছিল নাকি ওর রুমে গিয়ে উঠলেন? না, সে ওইখানে মানে আগে থেকে একটা রুম নিয়েছিল সেই। তো রাত্রে বেলা তো সে আসছে, এসে কিছু ফুল টুল দিয়ে রুমটা সাজাইলো নিজেই। হ্যাঁ, না নিজে না, সে আর তার এক বন্ধুকে নিয়ে, বন্ধুর সাথে দিছে। সে কোথায় গেছে আমি জানি না। তো তার বন্ধু, তার এক কলিং, উনি আবার বিয়ে করছে, বোনি আবার ওইখানেই থাকে। সে আমাকে বাইরে তালা দিয়ে চলে গেছে। তো আমি সারাক্ষণ রুমের মধ্যে ছিলাম। তো রুমের মধ্যে থাকার পর সে বিকেলের দিকে আসছে। আমাকে বলতেছে তো তুমি রেডি হও। তো আমি বলছি কেন রেডি হবো, কোথায় যাবো? বলে যে আমার এক ফ্রেন্ডে দাওয়াত দিচ্ছে, রাত্রে ওইখানে খাওয়া দাওয়া করবো। তো আমি বলছি আমি রেডি হবো কি, আমি তো তখন আমার তো মানে কিছুই নেই। হ্যাঁ, আমি রেডি হবো কি? সে আমার জন্য একটা শাড়ি কিনলো, 1200 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে। আর নর্মালি বাসা পড়ার জন্য 2টা 3 পিস কিনছে। তো নিয়ে আসছে। নিয়ে আসার পর সে আমাকে বলছে রেডি হওয়ার জন্য। তো রেডি হয়েছি। রেডিমেডি হয়ে আমরা ওই ফ্রেন্ডের বাসায় গেছি। যাওয়ার পর ওইখানে খাওয়া দাওয়া করে আমরা আবার রিটার্ন আসছি। ওই ফ্রেন্ডের বাসায় যখন খাওয়া দাওয়া করতে গেছি, তখন বাসাতে মানে আবার খাওয়া দাওয়া করে যখন আবার বাসা আসছি, তখন দেখি ফুল টুল দিয়ে সাজানো রুমটা। তো তখন আমি শুয়ে পড়ছি, কারণ মানে আমার মানে এত টেনশন হইতেছে যে বাড়িতে কি হচ্ছে। তখন আমি এই জিনিসটা টেনশন করতেছি। তখন আমি বারবার তাকে বলতেছি যে বাড়িতে ফোন দেন। সে বলতেছে না, বাড়িতে এখন ফোন দেওয়া যাবে না, বাড়িতে এখন ফোন দিলে তোমাকে সবাই নিয়ে যাবেন। আমি যেটা বলতেছি সে এড়িয়ে যেতেছে। তখন রাত যখন হয়েছে, তখন আমি শুয়ে গেছি। তো সেই দোকানে গেল। দোকানে গিয়ে আমার জন্য, আমার খুব মাথা ব্যথা করতেছে, আবার পুরো শরীর জার্নি করছি, পুরো শরীর মানে ব্যথা হয়ে গেছে। সে আমার জন্য ব্যথার কিছু ওষুধ নিয়ে আসতে গেছে। তখন আসে দেখে যে মানে তখন আমার চোখটা একটু বুঝে আসছে। তো আসছে সে যে দরজা খুলছে, আমি টের পাইছি। টের পাওয়ার পর আমি ওই সেভ মতোই শুয়েছি। শোয়ার পর আমি একবার এক পাশে গিয়ে শুয়েছি। তো শোয়ার পরে সে আইসে আমাকে উঠাইলো, বলে যে তোমার না শরীরে ব্যথা করতেছে, ওষুধ খাও। তো আমি ওষুধটা খাইছি। খাওয়ার পর কিছুক্ষণ পর ব্যথাটা একটু কমে আসতেছে, এরকম অনুভব হইতেছে। তখন সে আমাকে বললো যে তুমি কি ঘুমাই যাবা? আমি বলছি যে হ্যাঁ, আমি ঘুমিয়ে যাব। তো বলতেছে কেন, আজকে মানুষের জীবনের একটা প্রথম রাত আমাদের, আর এই রাতের জন্য মানুষ হাজার হাজার বছর অপেক্ষা করে, তুমি এই রাতেই ঘুমিয়ে কাটিয়ে দিবে? আমি বলছি আমার কাছে এটা কোনো রাত মত মনে হয় না, আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। বললো যে না, আমার সাথে কথা বলো। আমি বলছি যে আপনার সাথে আমি কথা বলবো কালকে। তার কথা আমি আসলে এক কান দিয়ে নিতেছি, আর কান দিয়ে ফেলে দিচ্ছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যদি কোনো রকম একটু সুযোগ পাই, আমি পালিয়ে যাবো, বাড়িতে গিয়ে তারপর সব ঘটনা বলে দিব। হ্যাঁ, পালিয়ে যাবো। তখন আমার খুব ঘুম আসতেছে। তখন আমি একবার মানে বসা অবস্থা ঘুমিয়ে গেছি। তখন ঘুমিয়ে যাওয়ার পর সে আমাকে মনে হয় শোয়াইছে। তখন আমি আর বলতে পারবো না কি হয়েছে। তখন সকালে সে আমাকে আবার তালা মেরে চলে গেছে, অফিসে চলে গেছে। আশেপাশে ফ্ল্যাটে কেউ ছিল না আপনাদের? হ্যাঁ ছিল,
তো আপনি তো ওখানে নক করে বললেও তো বলতে পারতেন। মানে গেটটা এমন ভাবে ছিল, মনে করেন দরজাটা ছিল বাইরে আর ভিতরে আবার আরেকটা ইয়ে ছিল, মানে গ্রিলের মতো। আচ্ছা, মানে হলেও সম্ভব না, চিল্লালেও হয়তো অনেকে শুনবে না। হ্যাঁ। আচ্ছা, আর পরে কি করছে, তখন আমি উঠছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আমি নাস্তা খাইনি, আমি চাটা শুধু খাইছি আর পরোটা খাইনি। তো না খাওয়ার পর এখন আমি রান্না বান্না কোনো কিছু করি না, সে দুপুরে খাওয়ার জন্য আসছে। বাচ্চা ঠিক কিছু সমস্যা না, রান্না করে না, আমি হোটেল থেকে নিয়ে আসছি। তখন সে হোটেল থেকে মাছ আর কি জানি নিয়ে আসছে, আমার মনে নেই। তো নিয়ে আসার পর সে মানে আমাকে খাই দিতে চাইতেছে, তো আমি খাই নেই। তো সে আমাকে 2-3 বার এরকম করতেছে। তখন আমি কি করছি, আমি প্লেটটা ফেলতে চাই নাই, মানে ধাক্কা দেওয়ার একটু জোরে লেগেছে, প্লেটটা মাটিতে পড়ে গেছে। পরে কাঁচের প্লেট ছিল, ওটা ভেঙে গেছে। ভেঙে পর সে রাগ করে ফেলছে, সে আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলছে। ধাক্কা দেওয়ার পর আমি একটা দেয়ালের মধ্যে গিয়ে একটু বাড়ি খেয়েছি কপালের মধ্যে, তখন কপালটা ফুলে গেছিল। তো ফুলে যাওয়ার পরে তখন আমি বলছি যে মানুষ আমার বিয়ের একদিন না যাইতে আমার উপর এরকম টর্চার শুরু করতেছে, সে মানুষ আমাকে কিভাবে সারা জীবন ভালো রাখবে সেটা আমার ভালো জানা হয়েছে। তো বলে যে কি জানি কয়, না তোকে তুই যতই ইয়ে করস, চালাকি করস, তুই এখান থেকে যাইতে পারবি না, তোকে যেহেতু আমি বিয়ে করছি এখানে থাকতে হবে। তখন এভাবেই আমি আসলে একটা না প্রায় 2 দিন খাইনি। 2 দিন মানে শুধু একটু চা খাইছি, আর কিছু না, চা খাই আর পানি খাই। তখন আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। তো তখন সোমবার দিন ছিল, সেই অফিস থেকে লাঞ্চের সময় আসার পর সে আসছে, আমি গোসল করতে গেছি। তো গোসলখানার আবার ভিতরে একটা দরজা আছে, মানে একটু বড়, মানে একটা মানুষ কোন রকম মানে বাইরে হতে পারবে। তখন সে যখন অফিসে থাকতো না, তখন আমি ভিতরে মানে চেষ্টা করতাম যে কোন দিক দিয়ে বের হওয়া যায়। তখন আমি ওই বাথরুমের ভিতরে ওই জায়গাটা দেখছি। দেখার পর আমি মানে ওইটার মধ্যে একটা কোমর ছিল, কোমরের উপর দাঁড়িয়ে ওইটার মধ্যে আর একটা মোড়া দিয়ে আমি দেখছি যে ভিতরে মানে দাঁড়ানোর মতো কোনো পজিশন আছে কিনা। তখন দেখছি যে না, ভিতরে মানে নিচে দাঁড়ানোর মতো একটু জায়গা আছে, মানে একটা পা রাখা যাবে। তখন আমি কি করছি, তখন তো আমি বাথরুমে চলে গেছি, জামা কাপড় নিয়ে গেছি। আমি মানে ভাবছিলাম যে সে যদি জড়িয়ে এসে পড়ে, তখন আমি এটা অজুহাত দেখাতে পারবো যে আমি গোসল করতে গেছি। তো সে আসছে, আসার পর আমি তো বাথরুমে ছিলাম, সে আসতে আমি শুনে নিই, সে অনেকক্ষণ হয়েছে মনে আসছে। তো আমি মানে চেষ্টা করতেছি এটার উপর ওঠার জন্য, কিন্তু উঠতে পারতেছে না। তো আমি যে মোড়া দিয়েছি, সেই মোড়াটা মানে কোমরটা একটু প্লাস্টিক টাইপের, এটা একটু পিছলে হয়ে গেছে। তো ওইটা মানে স্লিপ খেয়ে আমি পরে মনে করেন একবার পুরোপুরি অজ্ঞান হয়ে গেছি। আর শরীরটা খুব দুর্বল ছিল, আমি খাই নেই, মানে অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই আওয়াজ পাইছি, আওয়াজ পর সেই দরজাটা ধাক্কাইতেছে। তো দরজার সিট কিনে ছিল, সেটাও মানে ধাক্কাতে এটা খুলে গেছে। খুলে যাওয়ার পর আমাকে রুমে আনছি, রুমে আইনা তো একটা ডাক্তার আনার পর ডাক্তার বলতেছে কি ব্যাপার, উনি তো খুবই দুর্বল, ওনাকে একটা স্যালাইন দিতে হবে। তো বলছি ঠিক আছে স্যালাইন দেন। তো ডাক্তার আমাকে একটা স্যালাইন দিল। স্যালাইন দেওয়ার পর আমার জ্ঞান আসছে, আমার হাতে স্যালাইন দেওয়া। সে আমার পাশে বসে আছে, আমার মাথায় হাত বুলাই দিতেছে। তো সে বললো যে তোমার সমস্যা কি, তুমি খাওয়া দাওয়া করো না কেন, তুমি কি মরে যাবে নাকি? আমি বলছি যে হ্যাঁ আমি মরে যাবো। বলা যে তুমি মরে গেলে আমি থাকবো কি করে? আমি বলছি আপনি কিভাবে থাকবেন সেটা তো আমার জানার বিষয় না, যখন আমি আপনার কাছে ছিলাম না তখন তো আপনি ছিলেন, এরকম বলতেছে। তখন মানে আমি সব কথা তার মানে খুব, সে যদি নর্মালি কথা বলে আমি একটু মানে রাগ দেখে কথা বলি। 5-6 দিন চলে যাওয়ার পর সে একদিন রাত করে আসছে। আসার পর আমি শোয়া ছিলাম, মানে ঘুমিয়ে ছিলাম আবার ছিলাম, মানে এরকম একটা অবস্থা। সে মনে করেন এক ধরনের আমার উপর জোরাজুরি করতেছে, যেরকম স্বামী স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন যেটা হয়, সেটা ওই দিন মানে ফার্স্ট ওই দিন হয়ে গেছে আপনার অনিচ্ছা সত্ত্বে। হ্যাঁ, আমার অনিচ্ছা সত্ত্বে। সো ইট ওয়াজ রেপ। লিগ্যালি যদি এটা বলি, আইনত এটা হচ্ছে রেপ। হ্যাঁ। তারপর সে আমার সাথে জোরাজুরি করে এরকম সেদিন 3 বার সে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করছে। তো তখন আমি এক পর্যায়ে মানে নিস্তেজ হয়ে গেছি, বাট আমার কোনো হুঁশ ছিল না। তো হুঁশ না থাকার পর সকালে আমি মানে হাঁটতেই পারতেছি না, মানে এরকম একটা অবস্থা। পরে উনি অফিসে যাওয়ার সময় ওই দিন আর আমাকে তালা দিয়ে যায়নি। যেদিন তার আগের দিন যে ফিজিক্যাল হয়েছে, তো তার সকাল থেকে সে আমাকে তালা দিয়ে যায়নি, দরজা খোলাই ছিল। তো সে আমাকে বললো যে যদি খারাপ লাগে নিচে তার আবার এক বন্ধুর আম্মা থাকে, তো ওনার সাথে গিয়ে কথা বলতে পারবো, আমি ওনাকে বলে যাবো, উনি তোমার সাথে এসে কথা বলেন। তো তখন আর বাইরের তালা দিয়ে যায় নাই। তো আমি তখন চিন্তা করলাম যে মানে আমার মনে একটা ধারণা আসছে যে যেহেতু এতদিন বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমাদের মধ্যে কোনো কিছু ছিল না। তখন আমি বাড়িতে চলে গেলাম, মানে আমি বলতে পারতাম যে আমি পারফেক্ট, আমার মধ্যে কোনো ইয়ে নেই। See, this is a sense of society, sense of virginity, sense of our social ethics. It's a very important point. খেয়াল করবেন এটা। ওকে, ও মনে করতেছে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে তো কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না, সুতরাং আমি যেভাবেই হোক এখান থেকে এসকেপ করলে আমি বলতে পারবো যে না আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। এইটা হচ্ছে আমাদের
প্রিমিটিভ থট অফ সোসাইটি, মানে একদম প্রাগৈতিহাসিক আমলের একটা ধারণা। আর যখন এটা হয়ে গেছে ওর মধ্যে একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা কি? হ্যাঁ বলেন। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে মানে চলে গেছিলাম, মানে আমি গেট পর্যন্ত চলে গেছি, উপর থেকে নিচে নেমে গেট পর্যন্ত চলে গেছি। চলে যাওয়ার পর মানে দেখতেছি আমি, মানে আমার হাত তো খুব কষ্ট হইতেছে, তো আমি কাঁদতেছি। তখন দারোয়ান আমাকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনার কি হয়েছে? আমি বলছি যে না কিছু হয় নাই। তো বলে যে আপনি কাঁদতেছেন কেন? তো আমি বলছি যে না আমার আসলে একটু শরীরটা খারাপ, হ্যাঁ এই জন্য। তো বলে যে আমি কি আপনাকে বাসায় দিয়ে আসবো? তো আমি বলছি যে না ঠিক আছে। তখন মানে আমার কথা শুনে ওই যে তার বন্ধুর আমার কথা বলে উনি আবার বের হয়ে আসছে। বলে যে কি ব্যাপার ঋতু, তুমি কেন বাইর হইছো? তোমার নাকি শরীর খারাপ, তুমি বাইর হইছো কেন? চলো চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তখন উনি আমাকে ধরে ধরে আমাকে রুমে আইনা শোয়াই দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তখন মানে কারো মানে একটা ফোন যে পাবো, মানে কারো কাছ থেকে নিয়ে আমি ফোন করবো, মানে ওইরকম একটা জানি। তখন উনি আবার আসছে কিছুক্ষণ পর, বলে যে তুমি কি তোমার কি খিদা লাগছে বা কিছু খাইবা? আমি বলছি যে না আন্টি আমার খিদা লাগা নাই, আপনি আমাকে একটু গরম পানি করে দেন। বলে যে গরম পানিতে কি করবা? বলে যে আমি একটু বাথরুমে যাবো। পরে উনি আমাকে একটু গরম পানি করে দিচ্ছে, আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। পরে বলছি কি আপনার কাছে কি ফোন আছে? বলে যে কেন? বলছি আমি একটু আমার আম্মুর সাথে কথা বলবো, আমার আব্বুর সাথে কথা বলবো, আসলে তাদের কথা খুব মনে পড়তেছে, আমার খুব খারাপ লাগতেছে, একটু কথা বলে আমার কাছে ভালো লাগবে। বলে যে এই তো তুমি কিছু মনে করো না, রবিউল তো আমাকে না করছে তোমার কাছে ফোনটা না দিতে। তো তখন ভাবলাম যে বলেও লাভ নেই, তখন ভাবলাম যে যাই হবার হয়ে গেছে, বিয়ে তো একবার হবেই, তো আমার ভাগ্য হয়তো এটা ছিল। আপনি মেনে নিলেন? হ্যাঁ আমি মেনে নিছি মনে মনে। তো তারপর আপনি মেনে নিলেন, নিজেকে নিজে বোঝাচ্ছেন? আমি নিজেকে নিজে বুঝাইতেছি। তখন ভাবলাম যে যা হবার হয়ে গেছে। তো এক পর্যায়ে তো এই কয়দিন আমি তার সাথে খুবই মানে খারাপ ভাবে আচরণ করতাম, বা সে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আমি তার উল্টোটার মানে উত্তর দিতাম। তো আজকে আসার পর আমি রান্না বান্না করছি, রান্না বান্না করা, তারপর গোসল টোসল করে ঘরটার মুছে টুছে আমি বসে রয়েছি, সে আসলে একসাথে খাবো। তো সে আসছে, আসার পর আমরা একসাথে খাইছি। খাওয়ার পর সে বলতেছে তোমার তো মন খারাপ, চলো আমরা একটু ঘুরতে যাই। তো বলছে কোথায়? বলে যে এখানে একটা নদী আছে, ওইখানে নদীতে বিকেলবেলা সবাই ঘুরতে যায়, তো চলো তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই। তারপর তো আসলো ঘুরতে গেলেন। হ্যাঁ ঘুরতে যাওয়ার পর ওইখানে সবাই মানে তার পরিচিত যারা আছে সবাই জিজ্ঞেস করতেছে হ্যাঁ কি রে রবিউল এটা কে? তো বলতেছে তো তোর ভাবি টাবি পাইছে। তো তখন ওই যে একটু একটু বাইরে যেতাম বা সবার সাথে একটু, বা মেয়ে যারা ছিল বা আন্টি যারা ছিল তাদের সাথে একটু কথাবার্তা বলতাম, তাদের সাথে একটু ফ্রি হয়ে গেছি। তখন একদিন আমাকে এক আফু, মানে উনি আমার সিনিয়র অনেক, উনি আমাকে একদিন বলে ঋতু তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? বলে যে তুমি আসলে রবিউল তো তোমার হাজবেন্ড, এখন তুমি বললে হয়তো তোমার মন খারাপ হতো। আমি বলছি সমস্যা না, আপনি বলেন। বলে যে দেখো তোমরা একসাথে চলাফেরা করে আসলে তোমার সাথে আসলে তোমরা দুজনকে একসাথে মানায় নাই, তুমি কোথায় রবিউল কোথায়, মানে ওর নামে বিভিন্ন রকমের কথা বলতেছে। তখন আমার কাছে আসলে খারাপ লাগতো, কেন এই কথা বলবে? তো এখন তখন একটা দিক, যখন আমি ওকে মন থেকে মেনে নিছিলাম যে আমার যেহেতু বিয়েটা হয়ে গেছে তখন যা হবার আছে হবে, তখন আমি পুরোপুরি ভাবে ওকে মানে ভালোই বাসছি, মানে পুরোপুরি ভাবে ওর প্রতি দুর্বল হয়ে গেছি। তো তখন আমি ওকে বললাম যে দেখেন আপনি অফিস থেকে ছুটি নিতে পারবেন? তো বলে যে কেন? আমি বলছি আপনি আগে নেন তারপর আমি বলতেছি। তাকে আমি 3 মাস বাসায় রাখছি। 3 মাস বাসায় রাখছি বলতে মানে যাতে কেউ কিছু বলতে না পারে, বা তার স্বাস্থ্যের দিক থেকে, তার মানে ফেসের দিক থেকে, বা তার সব দিক থেকে। আচ্ছা, মানে আপনি তাকে তৈরি করতেছেন আপনার ফ্যামিলির জন্য, যাতে করে আপনি তাকে নিয়ে ফ্যামিলিতে ফেস করতে পারেন। বাইরের মানুষ যেহেতু এরকম বলতেছে, তারা আমার ফ্যামিলি তো কখনো ওকে মেনে নিবে না। তখন আমি তাকে মানে ডাক্তারের সাথে কথা বলে বিভিন্ন রকমের রুচিকর, যাতে রুচি হয় খাবার, ওষুধ বা পুষ্টিকর যে খাবারগুলো আছে একটা মানুষ বা ভালো মতোই হওয়ার জন্য, সবগুলোই আনছি। তো 1 মাস যখন হয়ে গেছে, এখন ও তো চাকরি করে না, এখন 1 মাস একটা মানুষ 1 মাস বসে বসে খেলে কতদিন যায়? আর ওর তো কোনো এক্সট্রা কোনো টাকা নাই। তো আমি কি করছি, ওই যে ঢাকায় থাকাকালীন যে রিয়ার কথা বললাম, তো রিয়ার কাছে আমি ফোন দিলাম। পরে রিয়াকে আমি সব কিছু বলছি, বলার পর আমি বলছি যে দেখ তুই এটা কারোর কাছে বলিস না, এখন আমি একটু সমস্যা আছি, আমার কিছু টাকা লাগবে। তো বলে যে কত টাকা? তা আমি বলছি 10-15 হাজার টাকা হলে হবে। একটা বিকাশ নাম্বার দিচ্ছে, আমাকে 15 হাজার টাকা পাঠাইছে। 15 হাজার টাকা পাঠানোর পর আমি তার জন্য বিভিন্ন রকমের আর বিভিন্ন আইটেমের খাবার নিতে, মানে যেগুলি কাজে আসে বা পুষ্টিকর যে খাবারগুলো সেগুলো নিছে। যেমন তো তাকে 3 মাস পর পুরোপুরি ভাবে হয়ে উঠছে, মানে আমি যেরকমটা চাইছি সেরকমটা হয়ে গেছে। তো 3 মাস পরে তখন থেকে মনে করে আমাদের সংসারটা খুবই একটা সুখী সংসার। সেও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তাকে প্রচন্ড ভালোবাসি। এখন এই ভালোবাসা দিয়ে একটা হ্যাপি ফ্যামিলি আমাদের। তো এর মধ্যে আমি তাকে বললাম যে দেখেন আমার তো বিয়ে কিন্তু 1 বছর চলে গেছে এইভাবে। তো চলে যাওয়ার পর আমি বললাম 1 বছর পর বললাম যে আমি তো এসএসসি পরীক্ষার আমার ভালো একটা রেজাল্ট আসছে, তো
আমি ইন্টারে ভর্তি হইতে চাই। এই 1 বছরের মধ্যে আপনি কোনো যোগাযোগ করেননি বাড়িতে? না, কোনো যোগাযোগ করিনি। ওর লেখাপড়া কতদূর ছিল? উনি মাস্টার্স কমপ্লিট করছে। ওকে, রবিউল মাস্টার্স কমপ্লিট করা। ওকে, বাচ্চাদের পড়ার জন্য তো অন্তত আমার কিছু জানা দরকার। বলে যে না, সেটা যতটুকু জানা অতটুকুই এনাফ। তো আমি বলছি ঠিক আছে, এখন সে যেভাবে বলতেছে সেভাবেই। তো এভাবেই চলতেছে। 1.5 বছর চলে যাওয়ার পর তখন আমি হঠাৎ মনে করেন আমার ফিয়ার হচ্ছে না প্রায় 2 মাস ধরে। তো আমি একটু টেনশনে আছি। তো তারপর হচ্ছে তখন আমি একটু টেনশনে পড়ে গেছি। তখন আমি ওকে জানাইনি। তো না জানানোর পর আমি নিজে নিজে একটা ডাক্তার কাছে গেছি। তো বলে যে আপনি তো প্রেগনেন্ট। তো আমি বললাম না, এটা সম্ভব না, আমি এখন এই মুহূর্তে বাচ্চা নিতে চাই না। আচ্ছা। তো বলে যে কেন আপনাদের, বলে যে আপনি কি বাচ্চা আসছে? আর আমি বলছি যে না, আমাদের বাচ্চা নেই, এটা প্রথম, তবে আমি এখন বাচ্চা নিতে চাই না। তো বলছে এটা আপনার হাজবেন্ড জানে? তখন ও কিন্তু এটা জানে না। তো আমি বলছি যে হ্যাঁ, এটা ও জানে, ও নিতে চাচ্ছে না। তো আমি বলছি যে তাহলে, তো বলে যে তাহলে এটা যদি রাখতে না চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে অ্যাবর্শন করতে হবে। বলছে আপনি এড্রেসে চলে যান, ওনারা যা করার করে দিবেন। মানে এটা করার পরে একটু অসুস্থ ছিলাম, পরে এভাবে চলতে ভালোই আছি, ভালোই। তারপর আমি আবার প্রেগনেন্ট। সেকেন্ড টাইম কনসিভ করলেন? হ্যাঁ, করার পর সেটা আমি তাকে জানাইছি। প্রথমবারের কথা তো আমি তাকে জানাইনি। দ্বিতীয়বার যখন হয়েছে তখন আমি যাকে জানাইছি তখন আমার 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে যাওয়ার পর তো বলছে না, আমি তো এখন বাচ্চা চাইতেছি না, কারণ আমি তোমাকে তো এখন আমাদের বাড়িতে নিয়ে যাইনি। এখন যদি বাচ্চা হয়ে যায় তখন মানুষ কি বলবে? আমি এখন বাচ্চা, তুমি যেটা যা করো তাড়াতাড়ি করো। তখন ডাক্তার কাছে আসছি, ডাক্তার কাছে আসে তো আবার ওই ভাবি আমার বলছে যে একটা হোমিও ডাক্তার আছে, ওইখানে গেলে হোমিও কিছু ওষুধ দিলে ওইটা নাকি হয়ে যায়। যাই হোক, আপনি এটাকে অ্যাবর্শন করেছেন না করেন নাই? না, করিনি। সেকেন্ড টাইমটা কি আপনার বেবি? হ্যাঁ। ওকে, তারপর? হ্যাঁ, তারপর যাই হোক, এটা অনেকবার করছি। তো ট্রাই করছেন অ্যাবর্শন করার জন্য? হ্যাঁ, অনেকবার ট্রাই করছেন কিন্তু হয়নি। মানে এটা করতে গিয়ে আমি নিজে মরে যেতেছি। তো পরে তারপর যাই হোক এটা হয়ে তখন থেকে সে আমার উপর মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। তারপর সে আমাকে বিভিন্ন রকমের এক কথা 2 কথা ভালো কথা বলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে। আর আমার বাপ মা নিয়ে সে আমাকে গালিগালাজ করে। তো করার পর হঠাৎ করে চেঞ্জটা দেখলেন শুধু কনসেপ্টটা করার পরে? হ্যাঁ, কনসেপ্টটা করার পরে চেঞ্জটা দেখি। তারপর আমরা যে রুমে থাকতাম, যেখানে থাকতাম সেখান থেকে পানিটা নিয়ে যে আনতে হয় সেটা একটু দূরে, ঠিক আছে? তো আমার বেবি যখন 7 মাসের প্রেগনেন্ট আমি, তখন বালতি ভরে ভরে, অনেক বড় বড় বালতি ভরে ভরে ওইখান থেকে পানি আনতে হয়। তো সেটা আমার জন্য খুবই বিপজ্জনক। সব যে দেখে সে বলে যে তুমি এই কাজ করো কেন? সে আমার কাজ দিয়ে বিভিন্ন রকমের জামা কাপড় বা তার শার্ট প্যান্ট এগুলো ধোয়াইতো, বা এখন যেগুলো আমার জন্য করা উচিত না সেগুলো করাইতো। তো আমি এক রকমের করতাম, সব কাজ করতাম। তো করার পর যখন 8 মাস হয়ে গেছে তখন সে আমাকে বলছে যে পরীক্ষা করাইতে, পরীক্ষা করলে যে ছেলে হয় না মেয়ে হয় এটা জানার জন্য। তো আমি বলছি তুমি কি হইলে খুশি? বলে যে আমার ছেলে চাই। তখন আমি বললাম যে এটা তো যদি ছেলে না হয়, বলে যে ছেলে না হলে যদি মেয়ে হয় তাহলে মেয়ে হলে মেয়ের বিয়ের টাকা আমি দিতে পারবো না। তখনই সে মেয়ের বিয়ের প্রসঙ্গে কথা উঠেছে যে যখন বিয়ে দিবে তখন মেয়ের বিয়ের টাকা সে দিতে পারবে না, আমার বাবার বাড়ি থেকে দিতে হবে। আর মেয়ে যদি হয়, মেয়ে সুন্দর হতে হইবে, ফুটফুটে হইতে হইব। মেয়ে যদি কালো হয় তাহলে সে মেয়ে কখনোই সে রাখবে না, সে পালক দিয়ে দিবে। ছাগল নাকি? সরি ফর দিস ওয়ার্ড, আমি এই ওয়ার্ডটা অনেক উচ্চারণ করাটা ঠিক হচ্ছে না, বাট এটাই আমার এক্সপ্রেশন, ভেরি জেনুইনলি ভিতর থেকে যেটা আসছে, এবং এটা কোনো প্রকার এডিট না হয়ে অনেক জায়গা আমি চাই। ওকে, বলেন। তারপর কি হয়েছে, তো আমি গেলাম, আমার ওই ভাবিকে নিয়ে গেলাম। তো উনি বলছে যে মেয়ে হবে। তো ডেট দেওয়ার পর বলতেছে মেয়ে হবে। যখন ওকে জানাইছে তখন সে আমার উপর খুব রাগ করছে। আমাকে আমার পারে না, মারবে না ধরবে, সে বুঝতে পারতেছে না। তো পরে মাস্টার্স পাস ছিল, রাইট? হ্যাঁ, এটা তোর জানা উচিত। ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা তো মেয়েদের উপর নির্ভর করে, এটা সম্পূর্ণই ছেলেদের উপরে। তবে সে আমাকে তখন বলতেছে, যখন শুনছে যে আমার মেয়ে হবে তখন সে আমার বাড়িতে আস্তে আস্তে যোগাযোগ করার চেষ্টা করতেছে। তখন সে আমাকে প্রথমে আমার আম্মুর কাছে ফোন দিচ্ছে। আমার আম্মু নিজে ফোন দিয়েছে? হ্যাঁ, সে নিজে ফোন দিচ্ছে। আচ্ছা। তো ফোন দেওয়ার পর সে বিস্তারিত জানলো যে যা হয়ে গেছে, এখন আপনারা মেনে নেন। তখন আমার আম্মু এটা অ্যালাউ করে নাই যে আমার মেয়েকে পাঠিয়ে দাও, তোমার আসার দরকার নেই, আমরা আমার মেয়েকে অ্যাকসেপ্ট করবো, কিন্তু তোমাকে তো আমরা অ্যালাউ করবো না। তখন আসে আমার আব্বুকে ফোন দিয়েছে। আমার আব্বুর কাছে সে খুব কান্নাকাটি করছে, আমিও খুব কান্নাকাটি করছি। করার পর আমার আব্বু বলছে ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তো সে বলতেছে দেখেন, ঋতু তো আপনার প্রেগনেন্ট, বা ওর তো বেবি হবে, এখানে তো দেখাশোনার মতো করার মতো কেউ নেই, এখন আমাদের বাড়িতে ওকে নিয়ে যেতে পারি নেই। তো এখানে কে দেখবে? আপনারা যদি চান তাহলে ও প্রথম বাচ্চাটা আপনাদের এখানে হোক। তো আমার আব্বু বলছে ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তখন আমার আব্বুর আসার সময় হয়েছে, তো আমার আব্বু আসবে। তা বলছে ঠিক আছে, আমি বাড়িতে যাই ঋতুর আম্মুর সাথে কথা বলে দেখতেছি। তো দেশে আমার আব্বু বাড়িতে আসছে, আমার আম্মুর সাথে কথা বলে আমার আম্মু কোন রকম মানানোর পর তো আমরা গেলাম।
এর আগে এখানে একটা ঘটনা হয়েছে যে আমি যে বললাম না যে একটু দূর থেকে পানি আনতে হয়, তো আমি বললাম যে আমরা এখানে থাকবো, টাকা দিয়ে থাকবো, আমরা তো এখানে মানে টাকা ছাড়া থাকতেছে না, তাহলে তুমি একটা ভালো দেখে একটা রুম নাও যেখানে পানিটা নিয়ে একটু কাছে পাওয়া যায়, তো আমি এখানে থাকবো না। তো বলে যে আমি যেখানে থাকবো তুই সেখানে থাকতে হবে। তখন থেকে সে আমাকে তুই করে ব্যবহার করে, তুই সেখানে থাকতে হবে, আর না থাকলে তুই চলে যা। আমি বলছি আমি এই অবস্থা কোথায় যাব? তখন এক কথা দিকে আমি বলছি যে মানে একটু বেশি হয়ে গেছে যে আমি এখানে থাকবোই না, আমি এখানে চলে যাব, আমি কি এখানে টাকা ছাড়া থাকি নাকি? তখন সে আমাকে অফিস থেকে দুপুরবেলা খাইতে আসছে, তার কোমরে একটা বেল্ট ছিল, সে বেল্ট দিয়ে এই প্রেগনেন্ট অবস্থা আমাকে খুব মারছে, কেউ এসে আমাকে ধরে নাই, দরজা বন্ধ করে সে আমাকে খুব মারছে। মারার পর আমি শুয়েছিলাম, তো আমি শোয়া থেকে উঠতে পারতেছি না। তো ওই ভাবিটা আসছে, আইসা ভাবিটা মানে উনি ছিল না, রবিউল ছিল না। তো শুধু মেয়ে সন্তানকে কেন্দ্র করেই আপনাদের মধ্যে এই ধরনের আচরণ? হ্যাঁ। তখন আমি আমার বেবি হওয়ার এক সপ্তাহ আগে আমাকে বাড়িতে দিয়ে আসছে, দিয়ে আসার পর বাড়িতে যাওয়ার পরে রিঅ্যাকশনটা কি দাঁড়ালো? এতদিন পরে বাড়িতে গেলেন, কয় বছর পরে বাড়িতে গেলেন? এই তো 3 বছরের মাথায় বাড়িতে গেছি। 3 বছরের মাথায় ওই যে আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেল, এটা তো কিডন্যাপ, অফকোর্স কিডন্যাপ। এবং তারপরে 3 বছর ধরে এইরকম একটা মানুষের সঙ্গে থেকে বাড়িতে সবাই আমাকে দেখতে আসছে, মনে করেন বাড়িতে গ্রামের বাড়িতে যেটা হয় আর কি, বিশেষ করে তো যা হওয়ার সবাই নানা কথা বলতেছে। যাই হোক পরে ওকে দেখছে, দেখার পর ওনাদের পছন্দ এখন না হইলেও মেনে নিতে হবে, কারণ আপনার বাবু চলে আসছে পেটে। বাবু চলে আসছে, হ্যাঁ। তখন আমাদের বাড়িতে যেমন আমরা বৃহস্পতিবারে গেছি, তো উনি শুক্রবারে চলে আসছে, ওনাদের বাড়িতে চলে গেছে। ওনাদের বাড়িতে যাওয়ার পর আমার আব্বু বলছে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের ফ্যামিলি জানতে। তো ওনাদের ফ্যামিলিকে জানাইছে, জানানোর পর ওনার ফ্যামিলি বলছে ঠিক আছে সমস্যা নেই, আমরা নিয়ে আসবো, বেবি হোক, বেবি হওয়ার পর আমরা বেবি এবং বেবি মাকে দুজনকে একসাথে নিয়ে আসবো। তো আমার আম্মু মানে ও এমন একটা মানুষ যে মনে করেন যদি কাউকে ওর ভালো লাগে তাকে এমন ভাবে সে বশ করবে যে মানে ও চায় যে মানে ও মনে করে যে ওর মানে যেমন আমাকে দ্বারা যদি ওর কোনো উপকার আসে বা ওর কোন কাজে লাগে, যে আমাকে এমন ভাবে বশ করবে যে আমি ওকে ছাড়া কোনো কিছু বুঝবো না, মানে রবিউল। হ্যাঁ, এরকম একটা টাইপের ছিল। তো ও আমার আম্মুর সাথে কথাবার্তা বলতে বলতে ও আমার আম্মুকে মনে করেন খুবই ইমোশনাল করে ফেলছে, যে আমার আম্মু বসতে গেলেও ওকে ঢাকে, মানে শুইতে গেলে ওকে ডাকে, মানে এরকম একটা অবস্থা। এখন আমি যে ওনার মেয়ে এটা আমার আম্মু ভুলে গেছে। তো পরে কি যাই হবে, তো আমার আম্মাকে বলে গেছে যে বাচ্চা যদিও মানে চেষ্টা করার জন্য যে নর্মালি বাচ্চাটা হওয়ার জন্য, সিজারে যেতে বাচ্চা নয়। তো সে যাওয়ার সময় আমার আম্মাকে 1 টাকা দিয়ে যায় নাই কোন মানে বা বাচ্চা হলে বা কি আসে বিষয়। তো যেদিন আমার বাচ্চা হওয়ার আগের দিনই মানে আমার ব্যথা শুরু হয়েছে, সেদিন আমি কি জানাইছি যে দেখো আমার এরকম অবস্থা, তুমি একটু ফোন টোন দিও। তখন আমার বাবু হয়েছে রবিবারে 11টায়, আর ওকে আমি জানাইছি শুক্রবারে। আচ্ছা, শুক্রবার চলে গেছে, রাত গেল, শনিবার দিন গেল, রবিবারের দিন হয়েছে, শুক্রবারে জানিয়েছেন কেন? রবিবারে কেন জানাননি? মানে শুক্রবারে পরে তো রবিবার হয়েছে, তার আগে রবিবার আগে শুক্রবারে জানাইছি। বাচ্চাটা কবে হয়েছে? রবিবারে। হ্যাঁ। ও জেনেছে কবে? মানে ও তো মানে আমি বলি আমার যখন মানে বাচ্চা হওয়ার আগে যে ব্যথাটা যেটা হয় আর কি, ওই সময় জানিয়েছেন? হ্যাঁ ওই সময় আমি জানিয়েছি, সেটা শুক্রবার থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো বাচ্চা হওয়ার পরে কি সঙ্গে সঙ্গে সে জানছে? হ্যাঁ, না সঙ্গে সঙ্গেই জানছে, যেটা আমাদের বাড়ি থেকে সে জানাইছে। কিন্তু সে তার মানে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে আমাকে একটাবার ফোন দিল না যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আচ্ছা। তো আমার ব্যথা দেখে আমার আব্বু খুবই কান্নাকাটি করতেছে, তো আমার আব্বু বলতেছে আমার মেয়েকে আমি এভাবে রাখবো না, আমি হাসপাতালে নিয়ে চলে যাবো। তখন সে আমাকে হাসপাতালে নিয়ে সিজার করেছিল। তো সিজার আমার বেবিটা হয়। তো বেবিটা হওয়ার পর আমার বেবি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। তো হওয়ার পর আমার আব্বা জানাইছিল ওনারে যে তোমার মেয়ে হয়েছে। ও আমার আব্বাকে বলে যে মেয়ে কালো হয়েছে না সুন্দর হয়েছে। প্রথম কোশ্চেন ছিল এটা? হ্যাঁ, মানে মেয়ের মা সুস্থ আছে বা মেয়ে সুস্থ আছে কিনা সেটা জানতে চাইনি, সে প্রথমে জানাইছে মেয়ে কালো হয়েছে না সুন্দর হয়েছে। তখন আমার আব্বা এখানে একটা মানে রেগে গেছে যে এটা কেমন কথা, যে মেয়ে কালো হয়েছে না সুন্দর হয়েছে। তখন আমার আব্বু ওর সাথে মানে রাগ করে 2-3 কথা বলে না। তখন আমার সাথে যোগাযোগ হয়েছে, সে আমার সাথে কথা বলে না। আমি তো হাসপাতালে ছিলাম। তো তখন কোরবানি ঈদের 5 দিন আগে আমার মেয়ে হয়েছে। তো কোরবানি ঈদের ছুটি হয়েছে, ছুটি হওয়ার পর মনে করেন সে ছুটি পাইছে। তো ছুটি মানে কোরবানি ঈদের মেয়ে হওয়ার 2 দিন পর সে বাড়িতে আসছে। আচ্ছা। বাড়িতে আসার পর সে আমার মেয়েকে একবার দেখতে আসেনি, মানে সে বাড়িতে চলে গেছে। তো আমি তাকে বারবার ফোন দিই যে মেয়েকে দেখতে আসার জন্য, দেখে আসার জন্য। সে বলে যে না আমি একবার ঈদের পরে গিয়ে মেয়েকে দেখে আসবো। তো আমি বলছি মানুষ মেয়ের মানে বাচ্চা হইলে বা বাবু হইলে মানুষ সঙ্গে সঙ্গে তার মেয়েকে আগে দেখতে আসে, বা ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক আগে দেখতে আসে, কিন্তু তুমি তো আসলা না। বলে যে আমার যদি আমি কেন যাইনি তুই জানোস? আমি কি কেন? বলে যে আমার যদি ছেলে হইতো না আমি গরু জবাই করে সবাইকে নিয়ে ফুর্তি করতাম, কিন্তু মেয়ে হয় না দেখে আমি মেয়েকে দেখতে জানি। সে আমাকে ডিরেক্টলি এভাবে বলছে।
তো বলার পর আমি তখন খুব কানাকাটি করছি, তো আমি কেমন কথা এটা আবার। তো বলছি ঠিক আছে তোমার আসতে হইবে না, তো আমাদের ঈদের পরে এখন তাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে, এখন একটা আনুষ্ঠানিকতার দরকার। তো আমার আব্বু মনে করে, তো তারপর মানে এখন আমি তাদের বাড়িতে প্রথম যাব। এখন আমার বাবা চাইতেছে যে আমার যেহেতু প্রথম মেয়ে, আমাদের বাড়ির প্রথম মেয়ে, তার যেহেতু বিয়েটা ওইভাবে হয় নাই, আমরা একটু ছোটখাটো একটা আনুষ্ঠানিকতা করি। তখন তো ওর ফ্যামিলি থেকে বলছে ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। তো ওর যে মানে প্রথম যে আমাদের বাড়িতে আসছে মেয়ে দেখার জন্য, আমার মেয়েকে দেখার জন্য, তো সেখানে আমার মানে দাদিরা ছিল বা নানুরা ছিল। তো বলছে যে মানে মেয়েকে যখন কোলে নিছিল তখন বলছে যে মানে দাদিরা বলতেছে যে মেয়েকে কোলে নেওয়ার আগে মেয়ের হাতে কিছু দিতে হয়। তখন সে বলতেছে আমার কাছে তো কিছু নাই, সে সবার সামনে বলতেছে। আমি বলছি তোমার কাছে 10 টাকাও নাই? বলে যে না আমার কাছে 10 টাকাও নেই। তখন আমি তাকে ইশারায় তার পকেটের মধ্যে 1000 টাকার একটা নোট দিয়ে দিছি। তো বলছে ঠিক আছে এটা তুমি মেয়ের হাতে দাও। তো সে মেয়ের হাতে এটা দিচ্ছে, দেওয়ার পর তো খাওয়া দাওয়া করে সেই টাকাটা নিয়ে বাবা হয়ে কিছু দিতে হয়। হ্যাঁ এটা আমাদের মানে দাদিরা বলে, আপনাদের কাস্টম সেটা, আপনাদের নিয়ম এটা। হ্যাঁ যে বাবা মানে প্রথম বছর মুখ দেখার জন্য একটু কিছু দিয়ে দেখতে হয়। আচ্ছা আচ্ছা। তো তখন সে বলছে আমার কাছে তো টাকা নেই। তো আমি বলছি তোমার কাছে 10 টাকা নাই? বলে যে না আমার কাছে তো টাকা নাই, আমি খরচ করে ফেলছি। তো আমি বলছি ঠিক আছে, তো আমি তার পকেটে 1000 টাকার একটা নোট দিয়ে দিই, তো আমি সেটা সে মেয়ের হাতে দেয়। সে খাওয়া দাওয়া করার পর মেয়ের মানে যাওয়ার সময় সে মেয়ের হাত থেকে টাকাটা নিয়ে চলে গেছে। আমি তো সেটা জানি না। তখন আমি যখন তার সন্ধ্যের সময় মানে দেখতেছি যে ওর হাতে টাকা নেই, তখন আমি আমার আম্মাকে জিজ্ঞেস করছি যে আম্মা ওর হাতে টাকাটা কোথায়? বলছে আমি কি জানি, এটা তো ওর আব্বুর কাছে ছিল, মেয়ে কে নিছে। তখন আমি ওরা ফোন করছি, কি ব্যাপার মেয়ের হাতে টাকা কই? বলে যে আমি নিয়ে আসছি, আমার হাত খরচের টাকা নেই। তো পরে যাই হোক আমি আসবো না কাঁদবো আমি ঠিক বুঝতে পারছি না। Such a stupid you are. আমি জানি না এগুলো কতটুকু সত্যি, বাট if you really like this kind of husband, you don't have any potentiality to be a husband. Believe me. বাপ হওয়ার তো যোগ্যতাই নাই, এ ব্যাপারে কোনো সন্দেহই নাই। হ্যাঁ বলেন। পরে তো ওদের বাড়িতে যাওয়ার জন্য আনুষ্ঠানিকতা দরকার। এখন আমার আব্বু বলতেছে যে এখন মানে আমাকে কিছু দিবে, এখন ওনাদের কোনো কিছু চাহিদা আছে কিনা। তো যখন সে আমাকে বিয়ে করার কথা বলছে তখন আমি তাকে বলছি যে আমাকে বিয়ে করতে হলে শ্বশুর বাড়িও পাইবা না, কিন্তু শ্বশুর বাড়ির কোনো কিছু আশা করতে পারবা না। তখন সে আমাকে বলছে একটা কথা যে আমি তোমাকে চাইছি, তোমাকে পাইছি, আমার আর কিছু লাগবে না। ইনফ্যাক্ট যে সিচুয়েশনে ছিল সেই সিচুয়েশনে সে এটাই বলবে। হ্যাঁ এছাড়া কোনো ইয়েও নাই। হ্যাঁ তখন সে এখন যেহেতু আমার আব্বা যেহেতু এখন একটা আনুষ্ঠানিকতা করতেছে, তখন সে অনেক কিছু চেয়ে বসছে। তারপর সেই এখন বলতেছে যে আমার যৌতুক যেটাকে বলে, হ্যাঁ যৌতুক যেটাকে বলে। তো তারা একটা ঘর দিছে, অনেক বড় একটা ঘর দিছে, সেটার 4টা রুম। তো তাদের রুমে কোনো কিছু নেই। এখন মানে বলতেছে তাদেরকে এক ঘরের ফার্নিচার দিতে হবে, এক ঘরের ফার্নিচার দিতে হবে। তো আমার আব্বু সেটার মানে রাজি ছিল, যে তো ওরা প্রথম মেয়ে, তো যা চাইবে তাই দিবে। এখন ফ্রিজ থেকে শুরু করে সোফা থেকে শুরু করে এভরিথিং যত কিছু আছে সম্পূর্ণ কিছু দিছে। তো এরপরে ওর আব্বা মা বলছে যে মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসবে বা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসবে তখন বলবে যে মেয়ের সাথে কিছু নেই, বা সোনা দানার ব্যাপারে যেটা বলছে। তো আমার বাবা কি করছে, আমাকে প্রায় 5.5 ভরি স্বর্ণ দিছে, 1 ভরি ফার্নিচার দিচ্ছে, বা 7.5 ভরি স্বর্ণ দিচ্ছে। এবার ওদের পক্ষ থেকে মনে করেন। আচ্ছা এই পুরুষগুলোর কি লজ্জা করে না? আমাকে একটা কথা বলেন তো, আপনারা তো আল্লাহ হাত দিছে দুইটা পা দিছে, যেই ভদ্রমহিলাকে আপনি এত জোর জবরদস্তি করে ব্ল্যাকমেইল করে চোখে মলম মেখে নিয়ে গেলেন, 2-3 বছর কোথাও আসতে দিলেন না, বাবু আসতেছে আপনার, এবং যেখানে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ আপনার উপরে সেটা নির্ধারণ করার বিষয় দিয়ে দিয়েছেন, এবং সেটা সম্পূর্ণই ছেলেদের শরীরগত বিষয়, ক্রোমোজোমের যে বিষয়টা থাকে সবাই জানে আজকাল XY XX। তো সেইটাও আপনি ব্লেসড, এরপরও আল্লাহ আপনাকে এত ভালোবেসে একটা সন্তান দিছে, এবং সেই সন্তানও দেখতে যথেষ্ট পরীর মতো সুন্দর, এবং তারপরও আপনি তার কাছ থেকে কি আদায় করতেছেন? যৌতুক আদায় করতেছেন। এটা আসলে আমি বলবো কি জানেন, আপনার বাপের ভুল। মানে টু বি অনেস্ট, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আমি যদি ওই জায়গায় চিন্তা করি তাহলে আমি যেটা করতাম যে ধৈরার ঠ্যাং ভাঙ্গা গুড়া করে দিতাম। মানে এগুলো হচ্ছে আমার একদম ওয়াইল্ড ফিলিং যেটাকে বলে। মানে যে অবস্থা আছে সবাই বলে, মানে শুনে বলে যে আমি জানি এখানকার অবস্থা জানি, আমি একটু ক্রোনোলজিক্যাল স্টেপ বাই স্টেপ মনে করেন তো দিল, যা কিছু আছে সব দিল। তারপর সে আর মানে প্রাইভেট চাকরি করবে না, তার ভালো লাগে না, সে একটা সরকারি চাকরি করবে। এটাও আপনার বাপকে জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, তো আমার আব্বু এখন সরকারি চাকরি করতে গেলে একটা মোটা অ্যামাউন্ট দরকার। তা আমার বাবার একটা ভালো বন্ধু ছিল, উনি একটা সোনালী ব্যাংকের একটা পোস্টের কর্মকর্তা ছিল। তো ওনাকে বলার পর ওইখানে 3 লক্ষ টাকা ঘুষ দিতে হইব। তো 3 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। আমার আব্বা তার ওনাকে ডিরেক্টলি বলতে পারে না, এখন আমার কাছে বলছে, আমার কাছে বলে না, আমার আম্মার কাছে বলছে, আমার আম্মা আমার কাছে বলছে। তো আমি ওর কাছে বলছি, ও বলে যে তোমার আব্বারা বলো এখন একটু ম্যানেজ করে দিতে, আমি পরে দিয়ে দিব। তা আমি বলছি যে দেখেন আপনাদের জামাইয়ের কাছে তো এখন টাকা পয়সা নেই, আপনি একটু ম্যানেজ করে দেন, ওর হাতে টাকা হলে দিয়ে দেবে। তারপর আমার আব্বা দিল।
তারপর ওই টাকাটা আর কখনো সে ফেরত দেয় নাই। তাকে একটা চাকরি পাইয়ে দিচ্ছে, সে টাকাটা আর কখনো সে ফেরত দেয় না। ফেরত না দেওয়ার পরে এইভাবে চলে গেছে। এখন বাচ্চারা যখন ছোট থাকে তখন তো একটু চিল্লাচিল্লি করে রাত্রের বেলা ঘুমানোর জন্য। তো তখন শীতের দিন, তো মেয়েটা রাত্রেবেলা মানে হঠাৎ ঘুম থেকে উঠছে, উঠে মনে করেন কানাকাটি করতেছে। তখন সে আমাকে বলতেছে যে বাইরে থেকে একটা বালতি পানি নিয়ে আসো, আইনা মেয়েরে বালতির ভিতরে ডুবিয়ে রাখো, সকালবেলা উঠেও। মানে তো চিল্লাচিল্লি করতেছে কেন, তার চিল্লাচিল্লি করবে না। তার মধ্যে তুমি কি পাগল হয়ে গেছো? ও এতটুকু একটা বাচ্চা কি বোঝে? তুমি কি জানি চুবাই রাখতে বলতেছে, পানির মধ্যে চুবাই রাখতে বলতেছে। হ্যাঁ, শীতের দিনে এক বালতি পানি আই না পানির ভিতর ওরে চুবাই রাখতে, আর সকালবেলা উঠেইতে। ও চিল্লাচিল্লি করে কেন? তারপর তখন আমি খুব কানাকাটি করছি। তখন আমি ওরে নিয়ে বাইর হয়ে গেছি রাত্রেবেলা। বাইর হয়ে গিয়ে আমি বারান্দার মধ্যে এসে সারা রাত কাটাইছি। কাটার পরে তখন সে আবার তাদের বাড়িতে গেলাম। যাওয়ার পর মনে করেন তার বাবা মা 4টা ভাই, অনেক বড় একটা সংসার। আমি কখনো ভাত রান্না করি নাই। তাদের বাড়িতে গিয়ে সম্পূর্ণ কাজ করতেছে। তারা গরু পালে, ধান করে, সবকিছু করছে। তার বাবা কখনোই মানে কাজের মানুষ রাখে না, সবগুলো বউদের দিয়ে করে। বউদের দিয়ে করে। আমি প্রথম, সে বড় সবার। আচ্ছা। তো আমাকে সম্পূর্ণ কাজ করতে হয়। 3 বেলা রান্না করতে হয়, ভাত রান্না করতে হয়, 1 বেলা নাস্তা বানাইতে হয়, সবকিছু আমাকে করতে হয়। আমার মেয়েকে সামলাইতে হয়। সে পক্ষে মানে তাকে এগুলো তো কিছুই করতেন না, এখন রীতিমতো সমুদ্রে গিয়ে পড়ছেন। হ্যাঁ, সমুদ্রে পড়ছি। তো যাই হোক কানাকাটি করতাম। তখন আমি মানে কাউকে কোনো কিছু বলতে পারতাম না। এখন কাউকে কোনো কিছু বলতে গেলে বলবে যে তোমার পছন্দ মতো করছে। আসলে পছন্দটা কি আমার ছিল না, ঘটনাটা অন্য কিছু ছিল। এটা তো আসলে এখন কেউ বললে বিশ্বাস করবে না। তো যাই হোক কষ্ট মানে মানিয়ে নিতাম। তখন আমি তাকে বলছি যে আমি এখানে থাকতে পারবো না, এত কাজ আমার দ্বারা সম্ভব না, একটা মানুষ রাখুক। আমি তো বলছি যে আমি করবো না, একটা মানুষ রাখুক, তো আমার যেন একটু হেল্প হয়। তো বলছি ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো। তো আমি ওর সাথে আমার নিয়ে যাইবো। নিয়ে যাওয়ার পর ও তখন সিলেট হবিগঞ্জ গেছে। তো আমার মেয়েকে আমি সাথে নিতে পারবো। তখন আমার মেয়ের বয়স 3 মাস। আমার মেয়েকে আমি সাথে নিতে পারবো না। তো আমার মেয়েকে আমি কার কাছে রেখে দেবো? বলে তো তোমার বোনের কাছে রেখে দাও। আমার বোন তখন ক্লাস 8-এ পড়ে। বলে যে তোমার বোনের কাছে রেখে দাও। আমি বলছি না, এতটুকু বাচ্চা আমার বুকে দুধ খায়, এখন ও কিভাবে থাকবে? বলে যে আমি তো কথা জানি না, তুমি যদি বাচ্চা নাও আমি তোমার কি জানি নিতে পারবো না। এখানে তুমি কাজ করো, যাই করে মরো বাঁচো, এখানে থাকতেই। তখন আমি আমার আমার সাথে কথা বলছি। আমার আমাকে তোর বোন যদি তোর রাখতে পারে তোর মেরে, তো তুই দিয়ে যা। তখন আমার বোনের সাথে কথা বলছি। তো আমার বোন বলে জাফু আমি এতটুকু বাচ্চা কিভাবে সামলাবো, ওর মাকে খুঁজবে। আমি বোন তুই একটু কষ্ট করে রাখ, 2-1 দিন হইলে ও ঠিক হয়ে যাবো। ওকে কোলে নিত না, আদর করতো না? করতো না, কোলে নিত না। মানে ওকে সহ্য করতে পারতো না। বললাম ও চিল্লাচিল্লি করলে এরকম কথা বলে, তারা ওকে কোলেও নিত না। মানুষ। তারপর আমি তাকে রেখে গেছি, আমার বোনের কাছে রেখে গেছি। দুধ মানে যা লাগে কিনে টিনে দিয়ে গেছি। দেওয়ার পর আমি চলে গেছি। তখন মনে করেন এখন ও আমার বুকে দুধ খায়। এখন আমার অবস্থা তো খুবই খারাপ। এখন আমি সারা দিন রাত 24 ঘন্টা কাঁদতেছি আমার মেয়ের জন্য। যদি কানাকাটি করি বলে মানে খুব মারে। মানে আমি একটু আপনার মেয়ের ব্যাপারটা একটু জানতে চাই। আপনার মেয়ে কি আপনার কাছ থেকে যথেষ্ট পরিমাণ ফিড পেতো? মানে পেতো না? না, আমার মেয়ে আমার কাছে ছিলই না। তাহলে ও খাবারটা পেতো কোত্থেকে? ওকে আলগা খাওয়াইতো। আলগা খাবারটা কোত্থেকে পেতো? গরুর দুধ, সুজি এরকম। গরুর দুধ, সুজি তো ওই বয়সের জন্য উপযুক্ত না। এটা একটা ভালো খাবার। এখন তো বাবা সেটা কিনে দিত না? না, আমার মানে আমাদের কাছে থাকাকালীন, সম্পর্ক থাকাকালীন আমার মনে হয়নি কখনো আমার মেয়েকে একটা মানে জামা কিনে দিচ্ছে। সম্পূর্ণ কিছু আমার বাবা দিচ্ছে। সম্পূর্ণ আমার কষ্ট হয়েছে, আমার কষ্ট। আপনি ওর বাড়িতে থাকতেন, তারপর আপনার বাবা দিত? আমার বাবা পাঠাইতো। আচ্ছা। তারপর আমার মেয়েকে আমি রেখে গেছি। রেখে যাওয়ার পর আমার বোন আমাকে রাত্রেবেলা রাত 3টার সময় ফোন দিয়ে বলে কাবিন নামায় কত জন ছিল দেনমোহর? 9 লাখ টাকা। 9,01,00,000 টাকা। এই কাবিন নামাটা কি আপনার কাছে ছিল? না, আমি তো কাবিন নামা দেখিনি কখনো, আমাকে দেখাইনি। ওকে ফাইন। মানে আরো কত কি বের হবে, এই জন্যই বলি জীবন নাটকের চেয়ে নাটকীয়। হ্যাঁ বলেন। তারপর আমার বোন আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর বলতেছে আফু ও তো খুব কান্নাকাটি করতেছে, তোরে খুঁজতেছে। মানে ও তখন মানে কয় আমার মেয়ের কান্নাকাটি মানে শুনে আমার মা সহ্য করতে না পারে। আমার মা আমার নানুদের বাড়িতে চলে গেছে। যে একটা বাচ্চা মানুষ কানলে এমনিতে মানুষের খারাপ লাগে, আর ও তো একটা বাচ্চা, ওর মা নাই কাছে। তখন রাত 3টার সময় আমার বোনে কি করতো, আমার বোন দীর্ঘ 1.5 মাস কোনো ঘুম নাই। সারাটা দিনের বেলা যখন যেভাবে মানে পারতো কাটাইতো, রাত্রেবেলা তো ওর মানে এখন রাত্রেবেলা বাচ্চারা তো এমনিতে মাকে খোঁজে। রাত্রেবেলা কি করতো, উঠানের মধ্যে সারা উঠান হাঁটতে তো ও কাঁদতে মনে করেন ঘুমাই যেত। ঘুমানোর পর মনে করেন অনেক সময় কি করে নিঃশ্বাস বন্ধ যেত, এরকম একটা অবস্থা। তারপর আমি ওকে এইভাবে বলার পর ও আমাকে মানে কখনোই ওকে কাছে যাইতে দেয়নি, বলে যে ও ঠিক হয়ে যাবো, বাচ্চা মানুষ এরকম 1-2 মাস থাকলে পরে ঠিক হয়ে যাবো। কারণ আমার বোন মানে আমার মেয়ের মানে প্রতিদান, মানে আমার মেয়ের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমার বোনের ঋণ, আমার বোন আমার মেয়ের জন্য যতটুকু করছে। ছোট বোন? হ্যাঁ, আমার ছোট বোন। আপনার ছোট বোন কি আপনার শ্বশুর বাড়ি গিয়ে থাকতো? না, মানে আমাদের বাড়িতে রেখে গেছি। আচ্ছা। আমার বাবা মা আজ পর্যন্ত আমার শ্বশুর বাড়ি কি জিনিস দেখেনি। আচ্ছা ঠিক আছে। তো আপনার ছোট বোনই ওকে পালতো নিজের মায়ের মতো আদর দিয়ে? হ্যাঁ, আদর। কেন রেখে গেলেন আপনার বাড়িতে এত লোকজন আপনার শ্বশুর বাড়িতে? হ্যাঁ, ওইখানে গেলাম, এখনো কাজকর্ম, এখন আমি তো এত কাজ করতে পারতেছি না। তো আর শাশুড়ি বা অন্য কেউ দেখে নাই মেয়েটাকে? কেউ দেখে না, মানে সারাদিন ওনাদের বাড়িতে থাকার পর খাট থেকে 2-3 বার পড়েও গেছে।
মানে আমি সারাদিন কাজ করতাম, এখন কাজ করে কাজ শেষ করতে পারতাম না, এখন মেয়েকে সময় দেবো কিভাবে? তখন এটা ওকে দেওয়ার পর আমার আম্মারা বলছে, আমার আম্মা ওকে বুঝেছে, পর ও আমার সাথে ওর সাথে আমার নিয়ে গেল। তখন মেয়েকে নিবে না, কারণ ও মেয়েকে নিলে ও রাত্রে ঘুমাইতে পারে না। তখন আমি মেয়েরা রেখে গেছি। রেখে যাওয়ার পর আমার মেয়েকে ওরা আমার বোনেরা পালছে টালছে প্রায় 6 মাস। আমার মেয়ের সাথে আমার কোনো রকম দেখা হয়নি। 6 মাস পর আমি আমার বাড়িতে আসছি। আসার পরে মনে করেন মেয়েটি আমার কাছে রাখছি। তখন এই 6 মাসে তো মেয়েটি একটু শিখে, এখন মেয়ে আমাকে চেনে না। যখন আমি বাড়িতে আসছি, আমি আমাদের বাড়িতে গেছি, তখন মেয়েকে আমি আমার কোলে আনতে চাই। মেয়ে আমার কোলে আসলে খুব ছেলে কান্নাকাটি করে। আমার বোনের কোলে গেলে আবার খুবই মানে ভালো, একবারে হাসি খুশি। আমার কোলে আসতে চায় না সে, মানে আমার কোলে আসলে সে মানে খুবই কান্নাকাটি করে, মানে আমাকে দেখতেই পারে না। তখন আমি ওকে বলতেছি দেখো তোমার কারণেই তো আমার আজকে অবস্থা। আমার মেয়ে, আমার নিজের মেয়ে আমাকে চিনতেছে না। বলে যে চিনবে, একটু কয়েকদিন থাকলে তারপর চিনবে। তো বলে, আমি বলছি যে না। তারপর আমি দীর্ঘ 1 মাস ছিলাম, বাট মেয়ে আমাকে কোনোভাবে চিনে না, মানে আমাকে দেখলে মেয়ে চিল্লাচিল্লি করে, মানে এরকম একটা অবস্থা। তো তারপরে যাই হোক, কোন রকম প্রায় এরকম 5-6 মাস আমাদের বাড়িতে ছিলাম। থাকার পরে আস্তে আস্তে মেয়ে আমাকে চিনলো। আপনার বোনকে কি মা ডাকতো নাকি? হ্যাঁ, আমাকে মা ডাকতো না, ও আমার বোনকে আম্মু করে ডাকতো। আম্মু ডাকতো না, মাম্মা ডাকতো। তো পরে এখন আমার বোন অবিবাহিত, এখন অপরিচিত একটা কেউ যদি আসে এরকম অবস্থা দেখে যে আমার বোনকে মারা গেছে, এটা অবশ্যই স্বাভাবিক, হ্যাঁ, বলবে যে মেয়ের বিয়ে হয়ে গেছে বা মেয়ে বাচ্চা কাচ্চা। তারপরে আমার বোন আবার একটা সমস্যা পড়ে গেছে কি, ওরে ছাড়া কোথাও যাইতে পারতো না, আমার মাকে এত ইয়ে করতো না। ও কিছু মানে ওকে ছাড়া কোথাও যাইতো, ও যখন আমার বোন আবার মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যাইতে পারতো না, বুক লাগাই দিলে চিলাচিলি শুরু করতো, বুক ছাপটাই ধরে রাখতো, যাইতে দিত না। তো এরকম একটা অবস্থা। এখন আমি চলে গেছি বাড়িতে, চলে যাওয়ার পর আমি আমার কাছে রাখতে রাখতে আমাকে একটু চিনছে। চেনার পরে সেই মনে করেন এখন কোরবান আসছে, কোরবান সামনে কোরবান, এখন যে মানে আমরা যেহেতু এখন শ্বশুর বাড়িতে চলে গেছি, এখন তো শ্বশুর বাড়িতে আমাদের গ্রামের নিয়ম হচ্ছে মনে করেন কোরবানে রমজানের সময় শ্বশুর বাড়ি সবাইকে জামা কাপড় দিতে হয়, তারপর সেমাই চিনি বা যেটা লাগে দিতে হয়, আবার কোরবানের সময় একটা যার সামর্থ্য যতটুকু একটা ছাগল দিতে হয়, বা যার সামর্থ্য বেশি সে একটা গরু দিতে হয়। তার সাথে সব রকমের মশলা 5 কেজি মানে 5 কেজি তেল, মানে এরকম যাবতীয় সবকিছু দিতে হয়। তো এখনো কোরবান আসতে আরো 15 দিন বাকি। তো আসলে আমার শ্বশুর বাড়ির লোক 15 দিন আরো অপেক্ষা করতে পারেনি যে আসলে ওরা দিবে কি দিবে না। তো আমার কি জানি আমার মেয়েকে আমাকে বলতে পারে না, দেখলে আমার মেয়েকে বলতেছে, আমার মেয়ের নাম হচ্ছে উম্মে হাবিবা। তো বলতেছে, হাবিবা তোর নানুদের মনে আজকে এবছর টাকা পয়সা নাই, তো নানুরা মনে এবছর তো দাদুদেরকে কিছু দিতে পারবে না। এটা কি নিয়ম নাকি? হ্যাঁ, এটা আমাদের এদিকে নিয়ম, কালচার। মানে নানুর বাড়ি থেকে দাদুর বাড়িতে আসতে হবে? হ্যাঁ। কেন দাদুর বাড়ি থেকে নানুর বাড়িতে যেতে পারে না? না না, সব বোগাস নিয়ম। পরে যাই হোক, এখন আমি আমার আম্মাকে বলছি, তো আমার আম্মা বলতেছে ওনারা বুঝে একটু অপেক্ষা করতে পারে না। তখন আমার আম্মা, সমাজটাও না মানে কেমন জানি, মানে মেয়ে জন্ম দিয়ে ও রীতিমতো পাপ করে ফেলেছে, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে বৈষম্য, সবকিছু মেয়ের বাড়ি থেকেই যেতে হবে। স্টুপিড। তারপর আমার আম্মা তারপরের দিনই আমার কাকাকে দিয়ে, তখন আপু ছিল না, আমার কাকাকে দিয়ে সবকিছু কিনে কাটা করে পাঠায় দিছে। পাঠায় দেওয়ার পর তো এখন কোরবানি ঈদে, এখন একটা বিয়ের অনুষ্ঠানে মানুষ এত মানুষ জানা, কোরবানি ঈদে আমার শ্বশুর বাড়িতে দাওয়াত দিছে। তো আমার শ্বশুর বাড়ি বলতেছে আমরা শুধু আমাদের আত্মীয় স্বজন, আমরা কি একা একা যাবো নাকি, আমরা যদি যাই আমাদের আত্মীয় স্বজন কি বলবে। তো আমার আম্মা বললো যে ঠিক আছে, আপনাদের আত্মীয় স্বজন যেহেতু আছে, আপনারা দেখেন কয়জন হয়, তো আসেন। তো 180 জন হয়েছে আত্মীয় স্বজন আপনাদের বাড়িতে আসবে কোরবানির ঈদের দাওয়াত খেতে, 180 জন। তো আমার আম্মা এখন কি করবে, এখন মুখ বুঝে সব সহ্য করতে হবে। তো আমার আম্মা বলছে ঠিক আছে আসেন। তো আসার কথা বলছে। তারপরে মানে আমার আব্বু আম্মাকে কখনোই বলে নাই যে আপনারা আমাদের বাড়িতে গিয়া একটু দেখে আসেন, দাওয়াত তো দূরের কথা, মানে গিয়ে একটু দেখে আসেন নিজের রাস্তাতে খাওয়ার জন্য। মানে প্রত্যেক মাসে একবার হইলেও ওনাদের বাড়িতে সবাই দাওয়াত পড়ে আমাদের বাড়িতে। তো যাই হোক, এখন তারপর কি হয়েছে এর মধ্যে মনে করে আমার বোন আবার একটা ছেলের সাথে রিলেশন করতো, এখনো হয়তো করে, আমি যে জানি না কি সত্যি কিনা। তো একটা ছেলের সাথে রিলেশন করতে, সেটা আবার এটা বলতে ভুলে গেছি। আমার বোনকে যখন আমার হাজবেন্ড দেখছে বা রবিলে দেখছে, তখন সে আমাকে বলতেছে করে তো তোমাকে একটা কথা বলবো। তা আমি বলি কি কথা? তো বলে যে তোমার আগে যদি তোমার বোনকে দেখতাম না, আমি তোমার বোনকে বিয়ে করতাম। তো আপনার পায়ে জুতা ছিল না তখন? আসলে কি বলবো আমি, তুমি এগুলো কি বলো? এটা আপনারও কিন্তু ফল্ট, মানে আপনার পায়ে তখন জুতা থাকলে জুতা মেরে দেওয়া উচিত আমি মনে করি। হচ্ছে আমি সরি টু সে, আপনি যদি রিলিজনের জায়গা থেকে চিন্তা করেন তাহলে অফকোর্স এটা একটা অন্যায়, এবং আমি যেটা বলছি সেটা অবশ্যই পাপ। হ্যাঁ, তো কিন্তু যেই ছেলেটা রিলিজিয়াসটি করতে চলে না, তাকে জুতা ট্রিটমেন্ট ছাড়া আসলে অন্য কোনো ট্রিটমেন্টে যাওয়ার কোনো সুযোগ নাই। মানে আমি আসলে আজকে প্রেজেন্টের বাইরে চলে যাচ্ছি, সরি ফর দিস। আমি ভবিষ্যতে আরো কি বলবো আমি জানি না, কারণ আপনার গল্পটা যেদিকে যাবে আই এম রিয়েলি মানে আউট অফ মাইন্ড অ্যাকচুয়ালি। তারপর সে মনে করে এখন একজন হাজবেন্ড কার জন্য সাজে, তার ওয়াইফের জন্যই তো, বা একজন ওয়াইফ তার কার জন্য সাজে, হাজবেন্ডের জন্য। সে যখন কোনো শার্ট পরে বা কোনো প্যান্ট পরে বা একটু হাইটই হয়ে বা একটু বাইরে হতো, তখন আমাকে মানে বলে ঋতু দেখো তো আমাকে ভালো লাগতেছে, বাইরে গেলে মেয়েরা আমাকে পছন্দ করবে।
আমাকে ডিরেক্টলি এরকম এই লোকের আপনি 3 মাস বাসায় থেকে পুষ্টি ইনজেকশন দিয়েছেন? হ্যাঁ। পরে আমি বললাম যে হ্যাঁ ভালোই তো লাগবে, তখন মানে কান্নাকাটি করতাম, কি বলবো। আর তখন একদিন মানে সে তখন বিভিন্ন মেয়েদের সাথে কথা বলা শুরু করে দেয়। আচ্ছা। হ্যাঁ, তখন সে বিভিন্ন ভঙ্গিতে মেয়েদের দিকে তাকায়। তো আমাদের বাড়িতে আমার চাচাতো বোন আছে, জ্যাঠাতো বোন আছে, তাদের সাথে বিভিন্ন রকমের। তো তারা আমাকে বলে যে আপু দুলাভাই এমন কেন, এরকম করে কেন। আমি বলছি থাক তোরা একটু দূরে থাকিস, তোরা কিছু বলিস না। তো সে আমাকে এরকম করে বলে যে তো আমার একবার সে তার বন্ধুর বিয়ে, তো আমাদেরকে দাওয়াত দিছে, তখন আমি শাড়িটারি পরে বিয়েতে যেভাবে যায়। তো তার বন্ধুরা সবাই আসছে, আমরা একসাথে যাবো। তার এক বন্ধু বলতেছে ভাবি আপনাকে খুব সুন্দর লাগতেছে। আমাকে এই কথা কেন বলছে, সে আমাকে আর নিলই না ওইখানে। তো আমাকে সে বলে যে তোমাকে আর লোকে কেন সুন্দর বলবে। আমি বলছি তো তুমি যে নিজে শার্ট প্যান্ট পরে নিজে আমাকে বলে যে মেয়েরা তোমাকে লাইক করবে কিনা, তখন আমার কাছে খারাপ লাগে না? তখন আমি 100 বার বলতে পারবো আমি ছেলে, সেজন্য তুমি বলবা নাকি? সে আমাকে এরকম করে বলে। ঠিক আছে আমি আর বলবো না, আপনি ছেলে না, আপনি যদি এটা হয়ে থাকে ইনফ্যাক্ট। তো তারপরে কি হয়েছে, সে একবার তো আমার বোন একটা ছেলের সাথে রিলেশন করতো, সেই আমার বোনের রিলেশনটা আমি মানতে পারতেছে না। কারণ আমার বোন যে ছেলের সাথে রিলেশন করতো সে আরো একটু হাই কোয়ালিটি, মানে সে মনে করেন বিদেশে থেকে পড়াশোনা করে। তো সে আরো একটা হাই কোয়ালিটি, মানে সে চাইতেছে না যে আমার বোন আরো মানে তার চেয়ে একটু উপর লেভেলের একটা ছেলেকে মানে পছন্দ করুক বা সেটা কেউ মেনে নিক, বা এরকম উপর লেভেলের কোন ছেলে আমাদের বাড়ির জামাই। হ্যাঁ, তো তারপর আমার বোন যে ছেলের সাথে সম্পর্ক করতো, সে ছেলে কি নাম্বারটা কিভাবে পাইছে, পাইয়া সে ছেলের সাথে আমার বোনে আমার হাজবেন্ডে বলছে যে আপনি যে মেয়ের সাথে কথা বলেন আপনি জানেন তার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা আছে, আমার মেয়েকে দেখাই দিতেছে। তখন বলছে সে বিশ্বাস করে না। তো বলছে ঠিক আছে আমি প্রমাণ চাই। তখন সেই কি করছে, দেখাইছে, আনসার তো আমার মেয়েকে ওই ছেলের সামনে নিয়ে গেছে। নিয়ে আমার রবিউল বলতেছে যে হাবিবা তোমার আম্মুর নাম কি, তোমার আঙ্কেলের কাছে বলো। তো সে আমার বোনের নাম বলে দিছে, কারণ আমার বোনকে সে চিনে। আমার বোন নাম বলেছে যে আমার আম্মুর নাম এইটা। তো বলে দিছে, এখন সে তো বিশ্বাসই করবে যে বলে যে এখন সেই মানে আমার বোনের হাজবেন্ড হচ্ছে সেই, আমি কেউ না। মানে ওই ছেলের সাথে সে এরকম ভাবে বলতেছে যে আমি তার হাজবেন্ড, আমি তার, সে আমাদের মেয়ে। আমরা তারপর ওই ছেলে তো বিশ্বাস করে ফেলছে। এখন ওই ছেলে আমার বোনের সাথে মনে করেন সম্পর্কে একটা বিচ্ছিন্ন অবস্থায়। তখন আমার বোন আমাকে, মানে ও কি বয়ফ্রেন্ড ছিল আপনার বোনের? হ্যাঁ আমার বোনের বয়ফ্রেন্ড ছিল। চিন্তা করুন অবস্থা। তারপর আমার বোন আমার কাছে বলে যে আপু এরকম দুলাভাই এটা কি করলো। তখন আমি বললাম যে ঠিক আছে তুই ছেলের নাম্বারটা আমাকে আমি সব বলতেছি। তখন আমি এই ছেলেকে মনে করো ছেলেকে ক্ষমা টমা চাইছি। তখন আমি বললাম যে উনি এরকমই, আপনি ওনার কথা বিশ্বাস করেন না। তারপর সেই আমার বোনের সম্পর্কটা কোনোভাবে টিকতে দিবে না। সে কি করছে মনে করেন আমার বোনের যে ইমো আইডি ইউজ করতো, তো সেই ইমো আইডি সে হ্যাক করে ফেলছে। এখন আমার বোনের কাছে মেসেজ করবে, সে সবকিছু দেখে। তো আমার বোন হয়তো ওই ছেলের সাথে কিছু সিক্রেট কথা বলছে, সেগুলো দেখছে, কিছু ফ্রিক ফাটাইছে, সেগুলো দেখে ফেলার ফলে সে আমার বোনকে ব্যাকলিং করতেছে যে তুমি এটা কি করতেছো, আমি তোমার আব্বু আমার কাছে সবকিছু বলে দেবো। তখন আমার বোন একটু ভয় পেয়ে গেছে, বলে ওই ছেলের সাথে নামে আমি তোমার মামলা দিব, যে নারী নির্যাতনের মামলা। কারণ তোমাদের যে মেসেজ তুমি পাঠাইছো এগুলো দেখে আমি দেখাই মামলা দিব, তোমার আব্বুর কাছে বলতেছি, তোমার আম্মার কাছে বলতেছি। তো আমার বোন ভয় পেয়ে গেছে, আর আমার বলছে। বলার পর আমি সাথে সাথে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতে চলে আসছি। আসার পর আমি বলতেছি তুমি এসব কি করতেছো, তোমার বোন একটা অন্যায় কাজ করতেছে, এটা আমি বাধা দিতেছি, এটা তো আমি খারাপ কিছু করতেছি না। তখন কি করছে, সে আমার সবার সামনে মেসেজ গুলা দেখাচ্ছে, সেগুলো আসলে দেখার প্রয়োজন পড়ে না। তারপর দেখেছে তখন আমার বোনকে আমার মেজো জ্যাঠা খুব মারছে এই মেসেজ গুলো দেখে। মানে এখন ওরা তো জেনে গেছে একটা ছেলের সাথে রিলেশন আছে, এখন এগুলো দেখে ছেলের সাথে রিলেশন কেন, এগুলো দেখে খুব মারছে। এটা তো আরো খুব সুন্দর করে ওয়াইজলি এটাকে সমাধান করা যেতে পারতো, নিজের ঘরের খবর চারদিকে জানাই দেওয়ার কোনো মানে হতো না। তো তারপর কি করছে, তারপরে সে থামে নাই। সে বলতেছে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু ওই ছেলের নামে মামলা করে দিব, এমনকি আমি সবকিছু কথা বলেছি। এই অধিকারটা খাটাই কিভাবে আমি তো বুঝলাম না। এটা আমার বোনের সাথে হয়েছে। এখন আমার বোন আসলে ওই ছেলেকে হয়তো প্রচন্ড ভালোবাসে, সেই জন্য আসলে ওর ক্ষতি চায় না, সেজন্য বলছে ঠিক আছে আপনি কি বলেন। আমার বোন ওকে অফার করছে যে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করবে। দাঁড়ান 1 মিনিট, কাকে অফার করছে? আমার বোনকে। কি অফার করছে? আমার হাজবেন্ড। আর ইউ শিওর? অবশ্যই, আমি একটা ভিডিও ছিল, সেটা আমি নিজেও দেখছি। কিসের ভিডিও? এটা জাস্ট এমনিতেই কিস করছে আপনার বোনকে। হ্যাঁ। সে ভিডিওটা কে করছে? সেই করছে, করে আপনাকে দেখাইছে? আমাকে দেখাইছে। তখন আমাকে দেখা নাই, আমি ওই অবস্থায় আমি ওইখানে চলে গেছি। আচ্ছা, ঘটনাটা শুনি, কি হয়েছে? তখন সে আমার বোনকে বলছে, আমার বোন আসলে রাজি হয়নি। ব্ল্যাকমেইল করছে যে তুমি যদি এটা করো, ওনার কথা না শুনে, রবিলের কথা যদি না শুনে, তাহলে সেই ওই ছেলের নামে মামলা করে দিবে, নারী নির্যাতনের মামলা করে দিবে। এমনকি সে তার সবকিছু ওকে আছে, শুধু একটা ফোন যাবে, মামলা হয়ে যাবে, তাকে বাড়ি থেকে তার ফ্যামিলি সহ তাকে নিয়ে যাবে, এরকম একটা দেখাচ্ছে। দেখানোর পর সে আমার বোন তো মনে করেন এখন
একটা দুটান অবস্থা হয়ে গেছে। তখন তো যা হওয়ার হয়েছে, তখন আমি হঠাৎ মানে কোন একটা কাজে বোনকে অফার করেছে, আপনার বোন সেটা রাজি হচ্ছে? প্রথমে রাজি হয় নাই, সে আমার বোনকে অনেক ভয়টাই দেখাইছে। তো আমার বোন এটার জন্য খুবই কাঁদছে। আর সে আমার বোন মনে করেন একটু ঘটনা যখন আমি দেখি, ওর বয়স তখন 16 বছর। সি দিস ইজ অ্যানাদার কেস, যেটা ওর ক্ষেত্রেও হয়েছে। যখন ওর বয়সটা ছিল 16 বছর, একইভাবে ব্ল্যাকমেইল করেছে। এই ছবলটা ঠিক ওর আপন বোনের ক্ষেত্রেও মেরেছে। তো তখন আমার বোন মানে এটা হওয়ার পর ও নিজের হাত সব কেটে মনে করেন ইয়ে করে ফেলছে, মানে সুইসাইড করতে গেছে আমার বোনে। মানে বোনের সঙ্গে আপনার হাজবেন্ড এটা হয়েছে? হ্যাঁ, না হয় নাই, শুধু এমনিতে মানে যেটা হয় আর কি, এমনি হয়েছে। আর এটা ও ভিডিও করছে। তো তখন আমি ওই অবস্থায় ওইখানে চলে ওদেরকে ওই অবস্থা দেখে ফেলছি। দেখে বলার পর ও আর তখন আমার বোনকে তো ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর আমার বোন আমাকে জড়াই ধরে কাঁদতেছে, খুব কান্নাকাটি করে এসব কথা বলতেছে। তখন আমি যখন বলছি যে তুমি এসব কিছু করতেছো, আমি এক্ষুনি সবাইকে জানাই দিব, তখন ও আমাকে বলে যে তুই যদি বলছ আমি বলবো যে তুই তোর বোনকে আমার কাছে দিয়ে গেছিস। ও আমাকে বলতেছে। তাহলে আমি তো আবার কি বলবো, এখানে আমার তো আর কিছু বলার নেই। আমি বলছি তুমি আমাকে এবার ব্ল্যাকমেল করতে পারো না। বলা যে অবশ্যই করবো, তুই যদি এটা কারোর কাছে প্রকাশ করতে চাস, আর তোর বোনের ভিডিও আছে সেটা আমি কি জানি নেটে ছেড়ে দিব। আর তুই যদি কোনো কিছু করতে চাস, কারোর কাছে বলতে চাস, তা আমি তোকে উল্টা ফাঁসিয়ে দিব। আপনাদের বাড়িতে হচ্ছে? আমার বাড়িতে, আমাদের বাড়িতে হয়েছে। তখন আমি কি, তখন আমার বোনে আমার বাবা কোথায় ছিল সেই সময়? আমার মামা নানুদের বাড়িতে ছিল। আপনার বাবা মা? আমার আব্বা বাড়িতেও ছিল, দেশের বাড়ি ছিল, আর আম্মা নানুদের বাড়িতে ছিল। তখন আমি বড় ভাইরা কোথায় ছিল? বড় ভাই বাইরে থাকে। দেশের বাইরে থাকে? মানে আপনাদের বাড়িতে আপনার দুই বোন ছাড়া কেউ নাই? না, আমার ছোট একটা ভাই আছে, ও হাবিজিতে পড়ে। তার মানে আপনাদের বাড়িতে শুধুমাত্র আপনারা দুইজন? হ্যাঁ, আর দাদু আছে। দাদু ধরেন আমাদের তো নতুন বাড়ি পুরান বাড়ি যেটা বলে, দাদুরা পুরাতন বাড়িতে থাকে আর আমরা নতুন বাড়িতে। তো দাদু কাজ টাজ করে চলে যায়, তো সবসময় থাকে না। ওকে, তারপর? তো তারপর এখন এসে আমাকে এরকম ব্ল্যাকমেল করছে, আমি আর কিছু বলতে পারি। তখন আমি আমার বোনের কাছে আমার বোনের পা ধরছি। আমি বলছি তুই ওর হয় আমার মানে আমার কি জানি ওর হয় আমি তোর কাছে মাপ চাইতেছি, তুই ওরা মাপ করে দিস। বলে যে পরে ও কি করছে মনে করেন, ওই দিন আপনার হাত কেটে লিছে, আপনার হাত কেটে লিছে, কাইটে মনে করেন ও সুইসাইড করবে এরকম বলে যে আমার জন্য এত সমস্যা। ওই ছেলে আবার জানে না। তারপর ও কি করছে, ও যেহেতু ওই মানে রবিউল দেখতেছে যে ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করে নাই, ওই ছেলে মানে রবিউল কি করছে, ওই ছেলের বাড়িতে গেছে, আমার আরেকটা দুঃসম্পর্কের চাচাতো বোন নিয়ে গেছে, নিয়ে ওর আব্বা আম্মার কাছে আমার বোনের নামে বিচার দিয়ে আসছে যে আপনার ছেলে তো অমুক মেয়ের সাথে কথা বলে, ওনার একটা বাচ্চা আছে, ওনার স্বামী আছে, আপনার কেমন ছেলে একটা ম্যারিড মেয়ের সাথে কথা বলে। এখন ওই ছেলের বাপ মা যেটা বুঝতে পারছি আপনার বোনকে সে অনৈতিকভাবে পাওয়ার জন্য মোটামুটি ক্রেজি হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি হয়েছে, এখন মনে করে সব মিলিয়ে তো খুবই সমস্যা হয়েছে। তখন আমি আমার ফ্যামিলিকে একটু ইঙ্গিত করছি, পুরোপুরি করিনি। তো আমার আব্বু বলতেছে তোমার এখানে থাকার দরকার নাই, ডিভোর্স হয়ে যাক, এখানে থাকার দরকার নেই। এরপরে মনে করেন ওই ছেলের সাথে অনেক সমস্যা করছে, তারপরে বলছে যে ডিভোর্স হয়ে যাক। আমি বলছি যে আমার আব্বা আমার মেয়েটা কি হবে, আমি হয়তো একটা ভালো ছেলে পাবো, ও একটা ভালো মেয়ে পাবে, আমার মেয়েটার কি হবে? আমার মেয়ে তো মা হারালে বাপ হারালো, বলতে সমস্যা না, আমি মেয়ের ব্যবস্থা করতেছি। তো আমার বাবা কি করছে, ওরে ডিরেক্টলি বলছে যে আমার মেয়ে আসা চাইরা দাও, আমার মেয়েকে তুমি পাইবা না, তুমি একটা ডিভোর্স লেটার পাঠাতে। এখন ও যদি ডিভোর্স পাঠাতে যায় তাহলে সম্পূর্ণভাবে কিন্তু আমি সবকিছু পাও না, কারণ আমার যে কাবিননামা বা আমাদের যে সবকিছু নিয়ে গেছে এগুলো তো মানে আমি আইনগত ভাবে আমি পাই, তো সেজন্য আমাকে ডিভোর্স দিচ্ছে না। না না না, এটা তো আপনি, আচ্ছা এটা একটা ভুল ধারণা। আমি আজকের অনুষ্ঠানের মধ্যে বলে দিই, দেনমোহরের বিষয়টি যে কেউ যে কোনো পক্ষ থেকে ডিভোর্স দিলে পাবে। যদি মেয়েটাও ডিভোর্স দেয় তাহলেও পাবে, ছেলেটা ডিভোর্স দিলে তাও পাবে। কিন্তু আমরা একটা ভুল প্রেডিকশনের মধ্যে থাকি যে আমরা মনে করি যে মেয়েটা ডিভোর্স দিলে ছেলেটা এটা দিতে হয় না। এটা একটা সম্পূর্ণই ভুল ধারণা। এটা মেয়ের ন্যায্য অধিকার, এবং এটা যেই ডিভোর্স দেখ না কেন এটা মেয়ে পাবে। হ্যাঁ, এটা আজকের অনুষ্ঠানের পরে যদি কারো এই ধরনের একটা ভুল ধারণা থেকে থাকে তাহলে এই ধারণা থেকে বের হয়ে আসুন। আইনত এটা হচ্ছে, যদি ডিভোর্সটা মেয়ের পক্ষ থেকে হয়, মেয়ের দেনমোহর অবশ্যই পরিশোধ হতে হবে। সেটা ডিভোর্স মেয়ে দিলেও পাবে, এবং ছেলে দিলে তো কথাই নেই। হ্যাঁ বলেন। তারপর মনে করেন এরকম কিছু হয়েছে, এখন তারা আমাকে ডিভোর্স দিবে না, মানে এরকম আমাকে মনে করেন নানান ভাবে টর্চার করতেছে, আমার গায়ে হাত তুলতেছে, খুব হাত তুলতেছে। একবার ওদের বাড়িতে মানে তারপরে আমি যখন ওদের বাড়িতে গেছি তখন ও মানে পকেটে 200 টাকা রাখছে, এটা আমি জানি না। এখন ওর ভাইরা আছে, ওর একটা ভাই আছে, ও আবার একটু হাত লারে, মানে ছোট্ট টাইপের আর কি, মনে করেন 100-200 টাকা পাইলে এগুলো নিয়ে যায়। তো আমাদের রুমে, আমরা যে রুমে থাকি রুমে পকেটের ভিতরে 200 টাকা রাখছে। রাখার পর এখন ধানের দিন আসছে, আমরা ধানটা নিয়ে সবাই বাইরে কাজে ব্যস্ত। ও দুপুরবেলা আমার হঠাৎ খাইতে গেছে, আমাকে বলতেছে আরে চোরের ঘরে চোর, তুই আমার টাকা দে, মানে ডিরেক্টলি সবার সামনে। আমি তো মানে অবাক হয়েছি, কি আমি টাকা কিসের চোর, কিসের টাকা? বলে যে আমি পকেটে 200 টাকা রাখছি, তুই আমার টাকা নিচ্ছিস না, তুই আমার টাকা দে। আমি বলছি খোদার কসম আমি টাকা নেই, আমি কোরআন শরীফে হাত দিয়ে রাখতে পারবো, আমি টাকা নিইনি।
তো সে আমাকে খুব গালিগালাজ করছে। গালিগালাজ করার পর আমি মানে এভাবে বলছি যে, আমি বলছি আল্লাহ যে টাকাগুলো নিছে সে আল্লাহ তার বিচার করে, আজ যে মানে যে তাকে মানে অবিচার অন্যায় ভাবে তাকে গালিগালাজ করছে তাকে যেন আল্লাহ বিচার করে, আমি এভাবে বলছি। বলার পর আমি দরজাটা লাগিয়ে ফেলছি। সেই গোসল করতে গেছে, গোসল করে আইসা মনে 5 মিনিটও দাঁড়ায়নি। আমি বলছি যে তুমি একটু দাঁড়াও, আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, তুমি একটু দাঁড়াও, আমি জামা কাপড় চেঞ্জ করি। কারণ আমার পাশের রুমে আমার শ্বশুর, বাইরে দরজার সামনে আমার দেবর আছে, তাহলে আমি তাদের সামনে কিভাবে এই অবস্থায় দরজা খুলি? দরজাটা খোলার দেরি হয়েছে কেন, সেই দরজা মরজা ভাঙ্গে আমার শ্বশুর আমাকে খুব গালিগালাজ করছে। তখন তার হাতে একটা বাঁশের একটা কাঁচা ছিল, তো সেটা আইনা আমি জানতাম যে দরজাটা খুলিস আমাকে মারবে, তো এভাবে যে মারবে আমি জানি না। তো আমি মানে তার ভয়ে আমি দরজার পাশে লুকিয়েছিলাম। সে ওইখান থেকে আমাকে আইনা এই কাঁচা দিয়ে মানে প্রায় 10-16টা 17টা বাড়ি দিয়ে দিচ্ছে। তখন সে তার মানে আমার শ্বশুরে মানে আয়সা একটু না ধরে তাকে বলতেছে, মানে এভাবে বলছে যে মার, ভালো মতো মার, এরকম কইটা বলছে। Nothing to say. This is a violence, man. This is definitely violence. পুরা পারিবারিক violence. Oh God. কি স্ল্যাং! আমরা স্ল্যাংটা মিউট করতে বাধ্য হলাম, কারণ এটার গণমাধ্যমে স্ল্যাংটা যাওয়া উচিত হবে না। বাট যেটা হয়েছে, যেটা দ্বিপাক্ষিক ভাবে, আমি জানি না কতটুকু সত্যি মেয়েটা বলছে, যদি হয়ে থাকে এটা ভায়োলেন্স, এবং এটা পুরো পরিবারে ফেসে যেতে পারে এই ধরনের ঘটনা ঘটলে। খালি ওই মেয়েটা যদি, যার উপরে গায়ে হাত তুলেছে, ওই মেয়েটা যদি জাস্ট একটা সরকারি হাসপাতালে গিয়ে ওয়ান স্টপ সার্ভিস, যেটাকে বলে ওয়ান স্টপ সার্ভিস, থেকে জাস্ট একটা পেপার নিয়ে আসবে যে আমার গায়ে হাত তুলেছে, এটা হচ্ছে ডাক্তার লিখে দেবে যে হ্যাঁ এই হাত তোলার জখম থেকে হয়েছে, এটা নিয়ে থানায় যাবে, সঙ্গে সঙ্গে সে অ্যারেস্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে। বাংলাদেশের নারী নির্যাতন আইন এতটা কঠিন, এতটা প্রখর। কি করলেন আপনি তারপর? আমার যে জায়গায় বাড়িছে সে জায়গায় রক্ত কালো হয়ে জমাট বেঁধে গেছে। তো তারপর আমার আম্মুরে খবর দিচ্ছে, আমার আম্মা আসছে, আমার আম্মার মানে উল্টা আমার নামে সত্য মিথ্যা যা আছে আমার আম্মার কাছে বললে আমার মানে আম্মার আর আমার মাঝে একটা ভুল বুঝাবুঝি রাখছে। তখন আম্মা আমার কথা বিশ্বাস না করে ওদের কথা বিশ্বাস। তখন আমি এগুলো দেখাইছি, দেখানোর পর বলতেছে তোর দোষে তুই মার খেয়েছিস এগুলো বলছে। তখন সে আমাকে কোনো ওষুধপত্র কোনো কিছু কিনে দেয় না। তখন আমি অনেকদিন ব্যথায় ভুগছি। ভোগার পরে আমি আমার আব্বুর কাছে বলছি, আব্বুর কাছে আমি ছবি তুলে পাঠাই দিছি, দেখেন আমাকে কি করছে, মানে এই গায়ের যে ছবিগুলো, মানে যে জমা গেছে ওটার ছবি তুলে পাঠাই দিছি। তো আমার আব্বু বলতেছে ঠিক আছে তুই এক্ষুনি চলে যা। আমি বলছি ওরা তো আমার যাইতে দিব না। তখন সে বলছে যে কি আমার শ্বশুর কাছে ফোন দিছে, আমার আব্বু বলতেছে যে আমাদের বাড়িতে একটা কাজ আছে, মেয়ের একটু পাঠান, 2 দিন থেকে চলে আসবে। তখন আমি আমার মেয়ের নিয়ে চলে গেছি। চলে যাওয়ার পর আমার আব্বু বলছে যে ওরে ফোন দিয়েছে, তো তুমি আমার মেয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, আমাকে আমি 1 মাসের মধ্যে আমি ডিভোর্স লেটার পাঠাইতেছি। তখন সে কি করছে, আমার আব্বার কাছে মাপটাপ চাইছে, চাইয়া সে আমাদের বাড়িতে গেছে বৃহস্পতিবার গেছে। শুক্রবারের দিন সে আমার মেয়েকে বলতেছে যে আমি মেয়ের ওরে নিয়ে একটু হাবিবের নিয়ে একটু দোকান থেকে ঘুরে আসি। তখন তো আমি জানতাম না তার মনে কিছু, চুরি করে নিয়ে চলে গেছে। তার থেকে আর দেয় চাইনি। তার থেকে প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে যাওয়ার পর সে আর কোনো যোগাযোগ রাখে নাই তার সাথে। তাদের সম্পূর্ণ সিম তারা চেঞ্জ করে ফেলছে। কতদিন আগের ঘটনা এটা? আরো ধরেন 4 মাস আগের ঘটনা। আচ্ছা, তারপর সম্পূর্ণ সিম চেঞ্জ করে ফেলছে। তখন আমি খুব কানাকাটি করছি। তখন আমি নিজে তো যাইতে পারবো না। তখন আমি আমার এক কাকারে পাঠাইছি। আমার কাকা ওইখানে গেছে, ওইখানে ওনাকে সবাই ধরছে, মারধর করবো, ওনারা এটা করবো। তখন আমার কাকা ভয়ে চলে আসছে যে ওইখানে ওনারা ভালো ব্যবহার করতেছে না আমার সাথে, আমি যেতে পারবো না। তখন আমার বাবা বলছে যে ঠিক আছে এই বিয়ে এখানে তোর ভাগ্যে নাই, তোর মেয়ে যদি তোকে যদি তোর মেয়ে মা বলে মনে করে তাহলে তোর মেয়ে তোর কাছে একদিন ফিরে আসবে, এটা মনে রেখে। তারপর আমার আব্বারা ওইখান থেকে কোর্টে ইয়ে করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। তো ও নাকি রিসিভ করে না, ওইটা আবার কাজে অফিসে চলে গেছে। কতদিন আগে পাঠিয়েছে? 3 মাস আগে পাঠিয়েছে। 3 মাস আগে পাঠিয়েছে। ডিভোর্স লেটার এক পক্ষ থেকে পাঠানোর পরে 3 মাস 13 দিন অতিবাহিত হলে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। সো আপনার যদি 3 মাস 13 দিন অতিবাহিত হয়ে থাকে তাহলে অলরেডি ডিভোর্স হয়ে গেছে, যদি প্রসিডিং এ কোনো ঝামেলা না থাকে। আমি তার আগে আপনাকে একটা কথা বলতে চাই। একটা কথা হচ্ছে, মেয়েটাকে যে নিয়ে গেছে শুধুমাত্র জিঘাংসা থেকে, মেয়েটাকে তো লাভ করে না, সে তার ফ্যামিলির কেউই লাভ করে না, শুধুমাত্র রাগারাগির পর্যায়ে থেকে সে জিনিসটা করেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি স্টেপ নেননি কেন? লিগ্যাল কোনো স্টেপ নেননি কেন? আপনি ওকে ইজিলি ডিভোর্সটা কেন দিলেন? আমি ডিভোর্স দিই কারণ আমার বাবা তো সবকিছু জানে না। আপনি ডিভোর্স তো অবশ্যই দিবেন, কিন্তু আপনি কেন মামলা করেননি? মামলা করে আমার বাবা মামলা করতে চায় না, কারণ মামলা করলে মনে করেন এখানে মানুষ হাসাহাসি হবে, সেজন্য বা মান সম্মানের দিকে তাকিয়ে আমার বাবা মামলা করে। এটি সবচেয়ে বড় ভুল। আর কত হাসাহাসি অফ হবে বলেন? হাসাহাসি কি কম হয়েছে? ওর তো শাস্তি হওয়া উচিত ছিল। এত বড় শাস্তির পর আপনারা ছাড় দিয়ে দিলেন, এটা আপনাদের অনেক বড় একটা অপরাধ। আপনারা যা বলেছেন এখানে সেটা যদি সত্যি হয়ে থাকে একপাক্ষিক, আমি আবার বারবার বলছি, কারণ আমি হয়তো আপনার হাজবেন্ড এখানে সামনাসামনি থাকলে সে হয়তো তার বলার যুক্তি ছিল। যদি আপনি যা বলেছেন সবকিছু সত্যি হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই মামলা করা উচিত ছিল। আপনার সন্তানকে ফিরে পাওয়ার জন্য, আপনার সন্তানের বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। আপনার সন্তানকে পাওয়ার আপনার লিগ্যাল রাইট আছে। আপনার সন্তানকে পাওয়ার জন্য আপনার মামলা করা উচিত। আপনি কেন? আমি আজকে সবাইকে রেডিওর মাধ্যমে বলছি, সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, যদি এইরকম নির্যাতনের শিকার কেউ হন, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি
যদি এরকম নির্যাতন হয়ে যায়, যদি মনে করেন যে না সংসারটা আসলেই হবে না, সম্ভব না, তাহলে নইলে এই ধরনের স্টেপে যাওয়া উচিত হবে না। কারণ এটা অনেক সময় হিতে বিপরীত হতে পারে। যে আপনি যদি মনে করেন যে সংসারটা আসলে হবে না এবং আপনি বঞ্চিত হচ্ছেন, একটা ডিসিশন যদি আপনি নিয়েই ফেলেন, সরকার কিন্তু প্রুফ ছাড়া, আইন কিন্তু প্রুফ ছাড়া এক কলমও নড়ে না। এইরকম নির্যাতন হলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে গিয়ে একটা প্রুফ নিয়ে আসা উচিত যে আপনার উপর নির্যাতন হয়েছিল। জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে যে কোনো একটা সময় গিয়ে আপনি অ্যাকশনে যেতে পারবেন। সুতরাং আপনি অনেক বড় ধরনের ভুল করেছেন আমি বলবো। আপনি আজকে মন খুলে কথা বলার জন্য এখানে এসেছেন, কারণ আপনি হয়তো কাউকে সলিউশন দিতে আসেননি, বা আপনার জীবন গল্প শুনে কে কোন লেসন পেল সেটার জন্য আপনি এখানে আসেননি। আপনার মেয়েটা কি অবস্থায় আছে সেটাও আপনি জানেন না। তারপরেও আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে কি মনে হয় আরো আগে যদি চলে আসতেন তাহলে জীবনটা আরো সুন্দর হতো না? এখন এটাই মনে হয় যে তখন যদি আমার বারবার এটাই মনে হয় যে যখন প্রথম ফিজিক্যাল রিলেশন হয়েছে তখন যদি আমি আমার মনটাকে চেঞ্জ না করে তখন যদি আমি চলে আসতাম, কারণ আমার এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য লেসন অফ দ্য স্টোরি। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে অনেক মেয়েই আছেন, এবং আমাদের সামাজিকতার লেসনটাই এটা, যারা শারীরিক সম্পর্কটাকে এত বড় কিছু মনে করে পুরো জীবনটাকে বলি দিয়ে দেন। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। এবং আমি আবারও বলতেছি, এটা 100% রং। আমরা এই আইএমএ জাহিলিয়া যুগের বসবাস করি না।